একা রাস্তায় শান্তকে গালাগাল করতে করতে হেঁটে যাচ্ছে নিঝুম। হঠাৎ করেই একটা বাইক এসে থামল তার সামনে। নিঝুম থমকে দাঁড়িয়ে গেল। হাত মুঠো করে নিল সে। রাস্তার মাঝে শুধু একা সেই দাঁড়িয়ে। এই ভর সন্ধ্যায় কে এলো এখানে? বাইকের হেলমেট খুলে নিঝুমের দিকে ফিরল আহনাফ। নিঝুম অবাক চোখে আহনাফের দিকে তাকিয়ে আছে। আহনাফ কিঞ্চিত হেসে বাইক ছেড়ে উঠল। নিঝুম স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। আহনাফ হেসে জিজ্ঞেস করল, কেমন আছো? জিজ্ঞেস করছি কেমন আছো। ঘোর ভাঙল নিঝুমের। চট করেই বলে উঠল, ভালো আছি। আপনি কেমন আছেন? আহনাফ হাসল। জবাব না দিয়ে ওদিকে তাকিয়ে বলল, আইসক্রিম খাবে? নিঝুম চোখ ফিরিয়ে তাকাল। দূরেই একটা আইসক্রিম পার্লার দেখা যাচ্ছে। আহনাফ নিঝুমের দিকে ফিরতেই নিঝুম মুচকি হাসল। নিঝুমের হাতে একটা আইসক্রিম। আহনাফ দুই হাত প্যান্টের প্যাকেটে দিয়ে বলল, হাতে কি খুব বেশি ব্যথা? নিঝুম আইসক্রিম মুখে দিয়ে মাথা নাড়িয়ে বলল, না। আইসক্রিম খাবার খুশিতে হাতের ব্যথা চলে গেছে। আহনাফ হাসল। নিঝুমের সেদিকে খেয়াল নেই। নিজের মনে দাঁড়িয়ে খুশিতে আইসক্রিম খাচ্ছে সে। আগের আইসক্রিমটা অশান্তর জন্য খেতে পারিনি, মনে খুব দুঃখ ছিল। সেই দুঃখ এবার কমেছে। আহনাফ ভ্রু কুঁচকে দাঁড়িয়ে তার খাওয়া দেখছে। হালকা কেশে আহনাফ বলে উঠে, আজ শান্ত তোমাকে বেশ খাটিয়েছে। শুধু খাটিয়েছে। আপনি জানেন উনি কি কি করেছে? শুনুন, আমাকে নিয়ে পুরো মল ঘুরিয়েছে। পুরো 3 বছরের কেনাকাটা আজ একদিনেই করেছে। বুঝলেন, সব হচ্ছে আমাকে জ্বালানোর ধান্দা, জব্দ করার ধান্দা। তাহলে তুমি ওর সামনে যাও কেন? আমি যাইনি তো, উনি জানি কোথা থেকে উড়ে চলে আসে। ওর ভয়ে আজ ভার্সিটিতে আসনি না। আইসক্রিম খাওয়া বন্ধ করে আহনাফের দিকে ফিরে মুখ টিপে হাসল নিঝুম। আহনাফও হেসে দিল ওর সাথে। নিঝুম বলে উঠল, আমি তো ভেবেছিলাম 3 সপ্তাহ যাব না। 3 সপ্তাহ? এতদিন? হুম। এই অশান্ত ট্রাক ঝড়ে যাবার জন্য 3 সপ্তাহ ঠিক ছিল। অশান্ত? হুম। উনি একটা অশান্ত। আসলে অশান্ত না বলে অশান্তি বলা দরকার। অশান্তির মূল উনি। আহনাফ জোরে হেসে দিল। নিঝুম আইসক্রিম খাওয়া বন্ধ করে আহনাফের হাসির দিকে তাকিয়ে থাকল। হাসির শব্দ কানে বাজছে তার। আহনাফ থেমে বলল, কমা, তুমি পারেও বটে। কোনো ধারণা নেই তোমার। যদি শান্ত এসব জানতে পারে তাহলে তোমার কি করবে? কচু করবে। উনাকে ভয় পাই নাকি আমি? তাও ঠিক। কাছে এসে নিঝুমের মাথায় হাত রেখে বলে, অনেক সাহসী তুমি। নিঝুম মুচকি হাসল। লজ্জায় তার 2 গাল লাল হয়ে যাচ্ছে। আহনাফ বাইকের হেলমেট পরতে পরতে বলে, তো বাসায় ফিরবে তো? নিঝুম মাথা নাড়িয়ে বলে, এই তো এখান থেকে 5 মিনিটের পথ। আমি একাই যেতে পারব। ঠিক তো? নিঝুম মাথা নাড়ল। অতঃপর আহনাফ বাইক স্টার্ট দিয়ে চলে গেল সেখান থেকে। নিঝুম আইসক্রিম খাবার ধান্দায় এতক্ষণে কি বলল এখন সেটাই ভাবতে লাগল। আহনাফ চলে গেছে। যাবার আগে ঠিক তো জিজ্ঞেস করেছিল। এর মানে কি? তবে কি আহনাফ নিজের বাইকে করে তাকে নিয়ে যেত? এটা তার মাথায় আসতে এতক্ষণ লাগল। রেগে এখন নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে তার। চোখ বন্ধ করে 2 পা দিয়ে মাটিতে আঘাত করছে। ইস, কিভাবে পারল ও না করতে?
আহনাফের বাইকে উঠে তার সাথে যেতে পারত। কতটা না ভালো লাগত। নিঝুম, তুই আসলেই গাধীর নাতনি। নাহলে এত বড় বোকামি কিভাবে করলি তুই? কিছু হবে না, তোর দ্বারা কিছু না। এক বস্তা দুঃখ নিয়ে আইসক্রিম খেতে খেতেই পা বাড়াল বাড়ির দিকে। এই রাস্তাটা এখন একাই যেতে হবে তার। সুযোগ তো ছিলই, আহনাফ জিজ্ঞেসও করেছিল কিন্তু না তো সেই করে দিল। আহনাফের বাইকে চড়তে না পারার আক্ষেপ এখন অবধি রয়ে গেল নিঝুমের। টেবিলে বসে পড়ার বদলে সেই কথাই এখন ভাবছে সে। ভাবতেই রাগ হচ্ছে, আর রাগ হতেই নিজের চুল নিজেই টানছে। হিনা এসে এসব দেখে ভ্রুকুচকে কতক্ষণ তাকিয়ে রইল। অতঃপর মার ঘরের দিকে যেতে যেতে চেঁচিয়ে বলল, মা মা, তোমার বড় মেয়ে পাগল হয়ে গেছে। নিজের মাথার চুল নিজেই টানছে। নিঝুমের মা অবাক কণ্ঠে বলে, কি বললি? হ্যাঁ গো মা, সত্যি বলছি। নিঝুমের মা অবাক হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকালেন। খানিকক্ষণ পর নিঝুমের ঘরে এলো তার মা। টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে নিঝুম। মা এসে মাথায় হাত বুলিয়ে বলেন, কিরে তোর কি হয়েছে? কিছু না। শুনলাম নিজের চুল নিজে টানছিস। কেন? এমনই ভালো লাগছে না। ভালো লাগবে কিভাবে? চুলের যেই হাল, একটু তেল পানি দিস। তেল দিলেও চুল ভালো থাকবে। চুল ভালো থাকলে মাথা ভালো থাকবে, আর মাথা ভালো থাকলে। উফ মা, থামো তো। বচন শুরু করো না। বচন শুরু করছি না। শেষে কবে মাথায় একটু তেল দিয়েছিল বলতো? চুলের যেই হাল, এখন পড়তে শুরু করেছে। বলি কি, আমরা যখন বিয়ে করেছিলাম তখন আমাদের কি চুল ছিল দেখার মতো? তাহলে এখন সব কোথায়? ঝরে গেছে। তোর জন্মের পর আস্তে আস্তে সব চুল ঝরে গেছে। বেশ হয়েছে। আমিও তোমার মতোই হচ্ছি। না, হচ্ছিস না। তাও তো বিয়ের সময় আমার ঘন চুল ছিল, তোর তো এখন থেকেই নেই। এরপর বিয়ে শাদির পর তো মাথায় টাক পড়ে যাবে। মা শোন, চুল ঝরবে আমার, গজাবে। কিভাবে গজাবে? যত্ন না নিলে কিভাবে গজাবে? কেন গাছের যত্ন না নিলেও গাছ জন্মায়? জন্মায় না। গাছ মাটিতে পোতা হয়, আর তোর যেই মাথা, এটাতে গোবর ছাড়া আর কিছু নেই। মা, গোবর এক ধরনের সার। চুপ কর তুই। খালি মুখে মুখে তর্ক। এখানে আয়, বসো। আম্মু না, আমি চুলে তেল দেব না। দিতে হবে, এই বয়সেই ভালো লাগে না, রোগ ধরেছে। কথার কি ছিরি। আহ! মা নিঝুমের চুল টেনে টেনে তেল পাকিয়ে দিচ্ছে। নিঝুম মুখ গুমড়ে বসে আছে। এভাবেই তার কাছে অশান্তি, তার মধ্যে মাথায় তেল দেবার অবস্থা। ইচ্ছে করছে কোনো পুকুরে খানিকক্ষণ ডুব দিয়ে বসে থাকতে। ভোর সকালে উঠে গোসল করল নিঝুম। কারণ একটাই, মাথার এই শ্যাম্পু। যদিও রাতে তার ঘুম ভালোই হয়েছে, তবুও এই তেল দেওয়া মাথায় তো আর ভার্সিটিতে যেতে পারে না সে। অতঃপর ভার্সিটির উদ্দেশ্য বাসা থেকে বের হল নিঝুম। বের হতেই হঠাৎ করে সামনে এসে দাঁড়াল হিনা। অবাক চোখে তাকিয়ে বলল, তুই না 3 সপ্তাহ পর যাবি ভার্সিটিতে? নিঝুম অসহায় দৃষ্টিতে চোখের চশমা ঠিক করে আকাশের দিকে তাকিয়ে বলল, যার ভাগ্যে আগে থেকেই সবকিছু ঠিক করা, তার কোনো কথাই ফলে না রে। মানে? দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু না। পাশ বেরিয়ে চলে গেল সে। হিনা দাঁড়িয়ে বোঝার চেষ্টা করল, হয়েছে তো হয়েছেটা কি? ভার্সিটিতে এসেই মনটা ফুরফুরে হয়ে গেল।
গ্যাং ডেভিলের কারোর সাথে দেখা হয়নি তার ব্যতিক্রম আহনাফ। যদিও আহনাফকে দেখেই তার মন ফুরফুরে। দূরে বেঞ্চিতে বসে বই পড়ছে আহনাফ। নিঝুম দূর থেকেই দেখছে তাকে। হায়, গতকাল তাকে আইসক্রিম কিনে দিয়েছে সে। এটা ভাবতেই গাল দুটো লাল হয়ে গেল। বীর বীর করতে লাগল নিজের মনেই। কেন এত কিউট ও কেন কত সুইট। কিন্তু খারাপ একটাই, গ্যাং ডেভিলের সদস্য। কি করে যে হয় এমনটা বুঝতে পারি না। তার সাথে কি এসব মিল খায়? সবচেয়ে বড় অমিল তো ওই অশান্ত। কিভাবে বেস্ট ফ্রেন্ড হয় তারা? আকাশ পাতাল তফাত। জলে আর পানিতে তো মিশ খায় না, কিন্তু এখানে খেলো কিভাবে? হাঁটতে হাঁটতে হঠাৎ করেই থেমে গেল সে। কারণ তার সামনে দাঁড়িয়ে আছে কেউ। নিঝুম চোখ তুলে তাকিয়ে দেখল আহিম। আহিম তাকে দেখে মুখ টিপে হাসছে। তার হাসি দেখে নিঝুম ও দাঁত বের করে হাসতে হাসতে বলল, হাসছেন কেন? আহিম হাসি থামিয়ে, তা শেষমেশ এসেই পড়লে ভার্সিটিতে। কেন আসব না কেন? না, গতকাল যা হয়রানি করল এরপর যে আসবে এটা ভেবেই অবাক লাগছে। অবাক লাগলে অবাক হন, বলেই পাশ দিয়ে যেতে নিল। তখন আহিমের একটা কথা কানে এলো তার। বিরাট চশমিশ। এটা শুনেই থেমে গেল সে। চশমিশ তো সে না, মানে চশমিশ না, এটা ওই অশান্ত ডাকে। কিন্তু বিড়াল যোগ হলো কবে থেকে? ভাবতে ভাবতে এবার ক্লাসের দিকে পা বাড়াল। তখনই খুব জোরে তার হাতে বাড়ি মারল কেউ। নিঝুম কেঁপে তাকিয়ে দেখল ইফা আর তিথি দাঁড়ানো। নিঝুম হেসে বলল, হাই। হাই। ইফাও হেসে বলল, হুম হাই। কোথায় উধাও হলি সেদিন? তিথি বলে উঠল, শুনলাম শান্তর সাথে ছিলি। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে বলল, দুঃখের কথা মনে করিয়ে দিস না প্লিজ। মানে, কি হয়েছে? বলছি ক্লাসে চল। না, ক্লাসে যাব না। কেন? তিথি নিঝুমের হাত ঘুরিয়ে বলল, শুধু শুধু লেকচার শুনে কি লাভ বলতো? কি হবে এসব শুনে? নিঝুম হাত ছাড়িয়ে বলল, তাই তো। তোর তো বিয়ে বিয়ে করে। বিয়েটা করে ফেললেই তো কাহিনী শেষ। দোয়াও তো করতে পারিস, তাহলে অবশ্য একটা দাওয়াত পাব। ইফা তিথির ঘাড়ে হাত রেখে বলে, হুম তাই তো। নিঝুম এসব শুনে মুখ ভেঙচি কাটল। ক্যান্টিনে ৩ জন বসে একসাথে আড্ডা দিচ্ছে। তখনই সেখানে তানিশা র দল এলো। নিঝুম তানিশা র দিকে একবার তাকাল। কিন্তু তানিশাকে আজ একটু অন্যরকম লাগলো তার কাছে। কারণ তানিশা তার দিকে ফিরল না। দূরে এক টেবিলে বসল তারা। তিথি বলে উঠল, চল আমরা এখান থেকে চলে যাই। ইফাও মত দিল। নিঝুম উঠে দাঁড়িয়ে বলল, তোরা যা, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। জলদি আসবি, ওরা কিন্তু এখানেই আছে। নিঝুম মাথা নাড়ল। কিন্তু তার মনে হচ্ছে তানিশা হয়তো সবকিছুই ভুলে গেছে। কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হল তখন যখন ওয়াশরুম থেকে বের হতে যাবে তখনই তানিশা তাদের দল এসে ঢুকল। নিঝুম তবুও পাশ দিয়ে যেতে নিল তখন ইদিয়া তার বাহু ধরে জোরে ধাক্কা দিয়ে সামনে আনল। নিঝুম ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সামনে এসে দাঁড়াল তানিশা। 2 হাত বাহুতে গুজে তাকিয়ে রইল নিঝুমের দিকে। নিঝুম তাকিয়ে আছে তার চোখের দিকে। একটিবারের জন্যও চোখ সরাচ্ছে না নিঝুম। তানিশা হেসে নিঝুমের থিতুনিতে হাত রেখে বলল, সিনিয়রদের চোখ রাঙানি দিচ্ছ? আমাকে এখান থেকে যেতে দাও। কি
কি বললে তুমি? আমাকে এখানে আটকে কেন রেখেছ? যেতে দাও। তানিশা জোরে বলে উঠল, গলা নামিয়ে কথা বল। কার সাথে উঁচু গলায় কথা বলছো তুমি? তানিশা ধমক শুনে খানিকটা থমকে গেল নিঝুম। এর মাঝেই বাইরে থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে গেল দরজার সামনে। দরজা ভেতর থেকেই বন্ধ করা। নিঝুম ঢোক গিলে বলল, আমি তো এবার কিছু করিনি। তাহলে আমার সাথে এমন করছো কেন? এখন তো করোনি, আগে তো করেছ। কি তাই নয় কি? ভুলে গেছো সেদিনের কথা? আহনাফ হাত ধরেছিল তোমার। আহ! কিভাবে? আমি তো বলিনি হাত ধরতে। ন্যাকা সাজছ। আমার কাছে ন্যাকা সাজছ। দোষ ছিল না তোমার। দেখি তো সারাক্ষণ এসে আহনাফের কাছেই ঘোরাঘুরি করো। কি করো না? আমি কিছু করিনি, আমাকে যেতে দাও। তানিশা এবার জোরে হেসে উঠল। তার হাসির সাথে তাল মিলায় লাগল দিয়া আর রিয়া। তানিশা হাসতে হাসতে বলল, শুনলি? ও কিছু করেনি। কিছু করেনি ও। তাহলে এভাবে ওকে আটকে কেন রেখেছিস? যেতে দে। যেতে দে ওকে। দিয়া আর রিয়া সরে গিয়ে পথ দেয় নিঝুমকে। নিঝুম কাঁধের হাতের বইটাকে শক্ত করে ধরে সেখান থেকে চলে যেতে নেয়। তখন তানিশার ইশারায় দিয়া আর রিয়া হঠাৎ করেই তার বাহু ধরে ফেলে। নিঝুম এমন কিছু হওয়াতে অবাক হয়ে যায়। ছোটাছুটি শুরু করে দেয় সে। কিন্তু এই দুজনের শক্তিতে পেরে উঠে না সে। নিঝুম তানিশার দিকে দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে। তানিশা হেসে নিঝুমের বইটা নিচ থেকে নিয়ে বলে, ভাঙবে তবু মোচকাবে না। এখনো আমার দিকে চোখ রাঙাচ্ছ তুমি। আমি কিন্তু চেঁচাব। ছাড়ো আমায়। তাই নাকি? নেও চেঁচাও। নিঝুম ঘন ঘন শ্বাস নিতে লাগল। চেঁচাতে শুরু করল সে। বাঁচাও বাঁচাও করে চেঁচিয়ে যাচ্ছে। বাইরের সবাই তার চেঁচামেচি শুনছে, কিন্তু কেউ পা এগিয়ে সামনে আসছে না। আরও পিছিয়ে যাচ্ছে। তানিশা হেসে উঠে। নিঝুম থেমে যায়। তানিশা হেসে বল, কোথায়? কারোই তো কথা শুনছি না আমি। কেউই আসছে না তোমাকে বাঁচাতে। একা একা কিভাবে বাঁচবে তুমিও? এভাবে চোখ রাঙিয়ে। নিঝুমের রাগ হচ্ছে। ছোটাছুটি করছে অনেক, তবু কোনোভাবেই পেরে উঠছে না সে। আবারও চেঁচাতে লাগল সে। দিয়া বলে উঠে, আর কানের পোকা বের করে দেবে এই মেয়ে। তানিশা হেসে নিঝুমের বই খুলছে। নিঝুম বলে উঠে, কমা। এই কি করছো তুমি? আমার বই খুলছো কেন? শোন, আমাকে ছেড়ে দাও। না হলে আমি কিন্তু প্রিন্সিপালের কাছে গিয়ে বিচার দেব তোমাদের নাম। বলার আগেই তানিশা বইয়ের পৃষ্ঠা ছেড়ে তা মুখে পুরে দেয় নিঝুমের। নিঝুম উমম উমম করে যাচ্ছে। এখন আর কথা বলতে পারছে না। তানিশা হেসে নিঝুমের গাল চেপে ধরে বলে, কারো কাছে বিচার দিয়েই কোনো লাভ হবে না তোমার। সবাই চাইবে প্রুফ। কে দেবে সেই প্রুফ? তুমি নাকি বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো? কেউ দেবে না, কেউ না। নিঝুম রাগে ফুঁসছে। ছোটাছুটির করছে তার সব শক্তি দিয়ে। এদিকে রিয়া আর দিয়া ঠিক ততটা জোর দিয়েই ধরে রেখেছে তাকে। তানিশা রেগে নিঝুমের চুলের মুঠি ধরল। ব্যথায় চুপ হয়ে গেল নিঝুম। তানিশা নিঝুমের দিকে চোখ রাঙিয়ে বলল, চুপ। একদম চুপ। বেশি ছটফটানি করবে না। যত ছটফটাবে ততটাই কষ্ট পাবে। আমি তোমাকে আজ শুধু ওয়ার্নিং দিতে এলাম।
এরপর কখনো যেন তোমাকে আমার আহনাফের ধারে কাছে না দেখি। যদি দেখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর এখন তো বুঝেই গেলে আমি ঠিক কতটা খারাপ। কি করতে পারি তোমার সাথে? নিঝুম চোখ নামিয়ে ফেলল এবার। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তার। এদিকে নিঝুমের আসতে দেরি হওয়ায় ইফা আর তিথি এসে হাজির। এখানে এসে দেখল ভিড় হয়ে আছে। ভেতরে কিছু একটা হয়েছে আন্দাজ করতে পেরে দুজনেই দরজা ধাক্কাতে থাকে। তানিশা হেসে বলল, নাও, এসে পড়েছে তোমার বান্ধবীগণ। দিয়া আর রিয়া হেসে ছেড়ে দিল নিঝুমকে। তানিশা নিঝুমকে ছেড়ে দিয়ে ফেলে দিল মেঝেতে। মেঝেতে পড়ে গেল নিঝুম। মুখ থেকে কাগজগুলো বের করে ঘন ঘন শ্বাস নিতে লাগল সে। তানিশার হাসির আওয়াজ পেয়ে উপরের দিক তাকাল। তানিশা হেসে বলল, আমার কথা মনে রেখো কিন্তু। এরপর যাতে আর কিছু বলতে না হয় আমার। বলেই দরজা খুলে বের হলো তারা। মেঝেতে পড়ে থাকা নিঝুম হাত দিয়ে চোখের অশ্রু মুছে। ইফা আর তানিশা মুখোমুখি। তানিশা তাকে রেখে বাঁকা হেসে বের হয়ে যায়। ইফা আর তিথি ছুটে ভেতরে এসে নিঝুমের এই হাল দেখে চমকে উঠে। ইফা আর তিথি ছুটে ভেতরে এসে দেখে নিঝুম মেঝেতে বসা। থেমে থেমে নিঝুমের নাম নেয় ইফা। নিঝুম চোখ তুলে তাকায় ইফার দিকে। তার চোখে অশ্রু জলজল করছে। চোখ নামিয়ে ফেলে নিঝুম। দরজার বাইরে থেকে উকি ঝুঁকি মেরে দেখছে সবাই। কারো থেকে কারো আগ্রহ কম না। নিঝুম উঠে দাঁড়ায়। কাঁধের ব্যাগটা হাতে নেয় সে। ইফা আর তিথি এসে দাঁড়ায় নিঝুমের সামনে। কি বলে সান্ত্বনা দেবে ঠিক বুঝে উঠতে পারছে না। তিথি ঢোক গিলে হাত রাখে নিঝুমের ঘাড়ে। নিঝুমের চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। মুহূর্তেই ছুটে বের হয়ে আসে নিঝুম। দৌড়ে বের হয়ে আসে সেই ভার্সিটি থেকে। সবাই দাঁড়িয়ে তার বের হয়ে যাওয়া দেখছে। ইফা আর তিথিও দৌড়াতে থাকে। কিন্তু ভিড়ের মাঝে হারিয়ে ফেলে নিঝুমকে। শান্ত আর আফিন কথা বলতে বলতে ক্যাম্পাসের দিকে হাঁটছিল। এর মাঝেই হুট করে নীলাভ্র এসে দাঁড়ায় শান্তর সামনে। একটু দূরেই ছুটে যাচ্ছিল নিঝুম। কিন্তু তা আড়াল হয়ে যায় শান্তর চোখ থেকে, কিন্তু আড়াল হতে পারে না আহনাফর চোখে থেকে। বইয়ের চোখ থেকে দৃষ্টি সরে যায় তার। কাঁদতে কাঁদতে নিঝুমকে ছুটে যেতে দেখে সে। ডাকতে ইচ্ছে হলেও যেন তার সুযোগ করে উঠতে পারে না। অদ্ভুত চোখে তাকিয়ে থাকে সে। কি হয়েছে বোঝার চেষ্টা করে শুধু। পার্কে একা বসে কাঁদছে নিঝুম। কোনো কিছু ছাড়াই খুব অপদস্থ হতে হয়েছে তাকে। সত্যি কি কোনো দোষ ছিল তার? চোখের চশমা খুলে চোখের অশ্রু মুছতে সে। কাঁদতে কাঁদতে বলে উঠে, কেউ ভালো না, এই তানিশা রিয়া দিয়া ওরা কেউ ভালো না। কতটা খারাপ। সিনিয়ররা সবসময় খারাপই হয়। তার মনে আছে কলেজে পড়া অবস্থায় একটা মেয়েকে সিনিয়ররা খুব খারাপ অবস্থা করেছিল। মেয়েটা সেদিন কাঁদতে কাঁদতে তার পাশ বেয়ে গেছিল। সেদিনও সারা রাত কেঁদেছিল নিঝুম। তার কষ্ট বুঝতে না পেরেও কেঁদেছিলেন, তাই আজ তার কষ্ট বেশি। ঠিক হারে হারে বুঝতে পারছে কতটা কষ্ট পেয়েছিল ও। আজ তার কোনো অংশেই কম পায়নি সে। কোনো মতোই সিনিয়রদের সাথে পেরে উঠা যায় না। কিভাবে যাবে একা একজন, সে কিভাবে পারবে ওদের সাথে? ইফা কতদিন বাঁচাবে তাকে, কিংবা আহনাফ কতদিন সান্ত্বনা দেবে? রোজ রোজ কে ভোগ করবে এসব? না আর না। চোখের জল মুছে ছেঁড়া বইটা হাতে নিল নিঝুম।
কয়েকটা পাতা ছেঁড়া দেখেই রাগে তার ঠোঁট কাঁপতে লাগল। চোখ বন্ধ করতেই সেই ভয়ানক অবস্থার কথা। শরীর কেঁপে উঠল তার। শরীরের লোম দাঁড়িয়ে গেল। ঘন ঘন শ্বাস নিতে লাগল। না আর না, এরপর আর কখনো গ্যাং ডেভিলোর কারো সাথে লাগবে না। তানিশার যখন পছন্দ না তখন আর আহনাফ সাথে মিশবে না। শান্তর থেকেও দূরে দূরে থাকবে। মন হার গেছে, কিন্তু তাই বলে সব সহ্য করবে তাও না। আহনাফের থেকে দূরে থাকার পর কেউ কিছু বলতে এলে ঘুষি দিয়ে তার নাক পাঠিয়ে দেবে। এই এখন মনে হচ্ছে আমি নিঝুম। সবকিছু এত সহজে সহ্য করব না, কখনো না। সিনিয়র বলে বারণ করেছে, কথা বলতে মেনে নিয়েছি, সব মেনে নেব এমনটা না। হঠাৎ পাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা চেনা চেনা লাগছে তার। দ্রুত চশমা পরে তাকিয়ে দেখল হিনা দুই হাত দিয়ে কাঁধের ব্যাগ ধরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। নিঝুম ফেক করে হেসে দিয়ে বলল, তুই এখানে? আমি এখানে ঠিক আছে, কিন্তু তুই এখানে কেন? তুই যেই কারণে আমিও সেই কারণে। কিন্তু তোর স্কুল ছেড়ে এখানে কি করছিস? এখন স্কুল ছুটি, তাই এখানে। এত তাড়াতাড়ি? আজ বৃহস্পতিবার। ওহ আচ্ছা, চল বাসায় চল। বলেই উঠে দাঁড়ায় নিঝুম। হিনা আর চোখে তাকায় নিঝুমের দিকে। বলে উঠে, তুই কাঁদছিল আফা, কিছু কি হয়েছে? না, কি হবে? আর আমি কাঁদছিলাম এটা তোকে কে বলল? তোর চোখ। নিঝুম ফেক করে হেসে উঠে। হিনা কাঁধে হাত রেখে বলে, আইসক্রিম খাবি? কথা ঘোরানোর ব্যাপারটা বুঝতে পারে না হিনা। আইসক্রিমোর কথা শুনে দৌড়ে কাছের দোকানের কাছে ঢুকে পড়ে সে। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকে তার দিকে। পুরো ভার্সিটি খোঁজা শেষ শান্তর, কিন্তু এখন অবধি চশমিশকে চোখে পড়ল না তার। গতকাল বলার পরও আজও আসেনি, এটা ভেবেই রাগ বাড়ছে শান্তর। ঠোঁট কামড়ে চশমিশ ক্লাস রুমের দিকে হাঁটা ধরল। যদিও একবার দেখে গেছিল, কিন্তু মিস চশমিশকে চোখে পড়েনি। এখন আবারও উকি মারল ক্লাসের দিকে। না, সত্যি মিস চশমিশ আসেনি। রাগ সংযত করে হাঁটা ধরল ক্যাম্পাসের দিকে। বড় বট গাছের নিচে বসে আড্ডা মারছে সবাই। পাশ দিয়েই দিয়া আর তানিশা হেঁটে যাচ্ছে। খুব হাসাহাসি করছে। শান্ত একবার চোখ বুলিয়ে তাদের দিকে ফিরল। হাসিটা খুব জোরদার। নিশ্চিত কাউকে আজ হেনস্থা করেছে, না হলে তাদের হাসির স্বর এমন হতো না। দ্রুত হেঁটে পাশে এসে বসল আফিনের কাছে। রেগে ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। দূরের বেঞ্চিতে বসা আহনাফ শান্তর আগমনে মুখ তুলে তাকাল। দেখেই বোঝা যাচ্ছে শান্ত রেগে আছে। এটা নতুন কিছু না, শান্ত ছোট ছোট কারণেই অনেকটা রেগে যায়। তার রাগ অত্যাধিক। রাগে নীলাভ্রের কেনা কোকটা হাত থেকে কেড়ে নিয়ে নিজেই খেতে লাগল। নীলাভ্র অবাক চোখে তাকিয়ে আছে শান্তর দিকে। আহনাফ মুচকি হেসে বইয়ের পাতায় মুখ গুজল। এখন অবশ্য বই পড়ছে না সে। বইয়ের পাতায় একটা ছবিতে দৃষ্টি তার। হেসে দুল খাচ্ছে মেয়েটা। আহনাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই হাসির দিকে। প্রাণবন্ত এই হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে ওই মেয়েটার কথা মনে পড়ে যায় তার। সাহসী সেই মেয়েটা, যে কি না শান্তর হাত থেকে ওই মেয়েটা কে বাঁচিয়েছিল।
সত্যি বলতে মেয়েটার নাম এখন অবধি জানে না আহনাফ, তবে তাকে যেন ভালো মতোই চিনে নিয়েছে সে। মুচকি হেসে বই বন্ধ করে ফেলে। মুহূর্তেই মনে পড়ে কেঁদে বের হয়ে যাবার কথা। কি হয়েছিল তখন? এদিকে নীলাভ্র কোকটা কেড়ে নিয়ে দূরে সরে গিয়ে বলে, এটা আমার। শান্ত ঠোঁট ভিজিয়ে বলে, আমি কখন বললাম এটা আমার? নীলাভ্র নাক ফুলিয়ে চলে যায়। আহিম হেসে পাশে বসে শান্তর। তানিশা হেসে এক কোণে বসে দৃষ্টি রাখে আহনাফের দিকে। এই আহনাফ শুধু তার। ওর ভাগ কাউকে দেওয়া তো দূর, চিন্তাও করতে পারে না সে। কিন্তু আহনাফর মনটা এখন অবধি পায়নি। আদৌ পাবে কি না তাও জানে না, তবুও হার মানবে না। রিয়া হালকাভাবে ধাক্কা দিয়ে বলে, এত দেখিস না, শেষে তো নজর লেগে যাবে। তানিশা রিয়ার ঘাড়ে হাত রেখে বলে, আমার নজর লাগলে সমস্যা নেই, কিন্তু সবার নজর থেকে বাঁচাতে হবে তাকে। দিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি সে তোর কথা ভাবত তাহলেও তো হতো, সে তো ডুবে আছে অন্য কারোর জন্য। তোর কি সত্যি মনে হয় এই ৮ বছর পর সে ফিরে আসবে? রিয়া হেসে বলে, যে ৮টা বছর অপেক্ষা করতে পারবে সে সারা জীবনও অপেক্ষা করতে পারবে। মুহূর্তেই চুপ হয়ে যায় তানিশা। ঠোঁট ভিজিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে আহনাফের দিকে। সত্যি কি তবে তাকে আর পাওয়া হবে না তার? আহিম শান্তর কানের কাছে এসে ফু দিতেই শান্ত লাফিয়ে উঠে। আহিমের দিকে একবার তাকিয়ে গাছের সাথে হেলান দেয় সে। আহিম ফিসফিসিয়ে বলে, মনে হচ্ছে আজ মিস বিড়াল চশমিশকে শায়েস্তা করতে পারিসনি। শান্ত শব্দ করে শ্বাস ফেলে বলল, সে আসলে তো মানে, এই তো আমার সাথে দেখা হলো। শান্ত চমকে উঠে বলে, কখন? অনেকক্ষণ আগে, তখন বোধহয় সবে ভার্সিটিতে আসল। শান্ত চুপ হয়ে ভাবতে লাগল। একবার আহিমের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। না, আহিম তো তাকে আর মিথ্যে বলবে না, আর সে নিজে বলেছিল চশমিশকে আসতে। তাহলে এলো না কেন? নাকি এসে চলে গেছে? আমার থেকে পালানোর চেষ্টা? মুহূর্তেই বাঁকা হাসল শান্ত। আহিম ভ্রু কুঁচকে নিল। শান্ত আহিমের কোলে মাথা রেখে বলল, খুব চালাক বুঝলি তো। আমার থেকে পালিয়ে পালিয়ে বাঁচছে। যা বিড়াল হাত ছাড়া হয়ে গেল। তাতে কি? আবার তো আসবে এখানেই, তাই না? বলেই মুচকি হাসল শান্ত। তার হাসি দেখে আহিমও হেসে ফেলল। আফিন তাদের পর্যবেক্ষণ করে ভাবতে লাগল কিছু একটা হতে চলেছে। শুক্রবার পুরো দিনটাই ঘরে কাটালো আহনাফ। শান্ত অবশ্য একবার ফোন করেছিল তাকে, কিন্তু আজ কোনোভাবেই বাইরে বের হবে না সে। বিশেষ একটা দিন আজ। সারাদিন ঘরের মাঝে চুপ করে বসে ছিল আহনাফ। ইফা এসে কয়েকবার ডেকে গেছে খাবারের জন্য, নিচে যায়নি সে। ঘরে দিয়ে যাওয়া খাবারটাও এখনো ল্যাম্পশেডের পাশে ঢেকে পড়ে আছে। আহনাফ পুরো ঘরটাই আজ শুধু বেলুন দিয়ে সাজিয়েছে। জন্মদিন আজ তার। কি করে ভুলতে পারে এই দিনটা সে? গতরাতে উইশ করে একটা মেসেজ দিয়েছিল তাকে। মেসেজ সিন হয়েছে। শুধু ধন্যবাদটুকু বলেই উধাও সে। সকাল হতে এই অবধি আর কথা হলো না। আহনাফের ইচ্ছে ছিল অনেক কিছু বলা হলো। অর্ডার করা কেকটাও এসে হাজির। সন্ধ্যা নেমে গেছে। এখন আর তাকে ফোন করেও পাওয়া যাচ্ছে না। প্রতিবার ফোন বন্ধ। তবে এটা নতুন কিছু না, সবসময় এমনটাই হয়।
তবুও আজ একটু ব্যতিক্রম কিছুই প্রার্থনা করেছিল সে। ঘড়ির কাঁটা 10টার দিকে ছুঁই ছুঁই। অন্ধকার ঘরে একা বসে আছে আহনাফ। সামনে থাকা কেকটা মোমবাতি এবার নিভে যাবে। সেটা বদলে আরেকটা মোমবাতি জ্বালালো সে। এই নিয়ে অনেকগুলোই মোমবাতি শেষ করল সে। তবে মোমবাতি নিভতে দেয়নি। ফোনটা অনেকক্ষণ ধরেই বাজছে। শান্তর ফোন অবশ্য, মেসেজও জমে আছে অনেকটা। কোনো কিছুতেই আগ্রহ নেই তার। ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কখন সে প্রিয় মানুষটির নাম ভেসে উঠে স্ক্রিনে, এই আশায়। শান্ত এবার কল করল ইফাকে। হাতের সিগারেটটা শেষবারের মতো টান দিয়ে ফেলে দিল। সিগারেট খাওয়া অভ্যাস না, তবে টেনশন হলে শুধু তখন খায়। সেটাও খুব কম, কারণ শান্ত টেনশন নেবার মতো মানুষ না। সব বন্ধু মিলে আজ ক্লাবে যাবার কথা ছিল, আহনাফ যায়নি বলে শান্তও যায়নি। ইফার কাছে জানতে পারল ঘরের দরজা বন্ধ করে বসে আছে। দ্রুত আজকের তারিখ দেখল শান্ত। তবুও মন মানল না। ঘরে ছুটে এসে ক্যালেন্ডার দেখল। হ্যাঁ, আজকের তারিখটায় লাল দাগ দেওয়া। ছোট করে লেখা হ্যাপি বার্থডে। কাজটা আহনাফ র। দীর্ঘশ্বাস ফেলে শান্ত মেঝেতে বসল। তার ধারণা রাত্রির 12টা বাজলেই আহনাফ এসে হাজির হবে তার ঘরে। দুটো বেডরুম আর একটা ড্রয়িং রুম নিয়ে শান্তর ঘর। দুটো বেডরুমেই বেলকনি আছে। তবে একটা ঘরে বেড নেই, সেই ঘরে শান্তর কিছু জিনিসপত্র রেখে দেওয়া। সেটা খুব ব্যক্তিগত। কারো অনুমতিই নেই সেই ঘরে ঢোকার। সবসময় বদ্ধ থাকে ঘরটা। আহনাফ অবশ্য ঢুকতে পারে। ড্রয়িং রুমটা অবশ্য অনেক বড়। এক পাশে সোফা সাজানোর পরও সামনে অনেকটা জায়গা খালি। কিন্তু সমস্যা হচ্ছে, এক রুমে বেড থাকার কারণে আহনাফ আসলে তার ঘুমোতে যেতে হবে ড্রয়িং রুমের সোফায়, যেখানে বিন্দুমাত্র তার ঘুম হয় না। কিন্তু কিছু করার নেই তার। ঘর থেকে বের হয়ে এবার নিচে নামতে যাচ্ছে শান্ত। তাদের এখানকার সোসাইটি হচ্ছে আবাসিক। দারোয়ানকে বলে আসতে হবে আহনাফ র কথা। তার মন বলছে আহনাফ নির্ঘাত এসে উপস্থিত হবে। অপেক্ষার অবসান ঘটল 11টা 30-এ। আহনাফ আর বসে রইল না। তার দেখা এখন আর পাবে না এটা ধরেই নিয়েছে আহনাফ। বদ্ধ ঘরে শেষবারের মতো মোমবাতি জ্বালালো সে। ফোনটা ঘরে রেখেই হাতে কয়েকটা বিয়ার আর গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে। বিয়ার খেতে খেতে গাড়ি ড্রাইভ করছে আহনাফ। রাগে তার দু চোখ লাল হয়ে আছে। ঠিকমতো ড্রাইভও করতে পারছে না, তবুও এভাবেই এসে হাজির হলো শান্তর বাসায়। আহনাফর হুঁশ এই আছে তো এই নেই। শান্ত তাকে কাঁধে উঠিয়ে নিয়ে আসছে। আহনাফ কোনোভাবেই হাঁটার মতো অবস্থায় নেই। লিফট এসে থামল তার ফ্লোরে। আহনাফ মনে হচ্ছে অনেকটা ভারী হয়ে গেছে। ঠিকমতো তাকে তোলা সম্ভব হচ্ছে না। তবুও হেলতে দুলতে নিয়ে ঘরে পৌঁছাল। আহনাফ র মুখে একটাই কথা, ও আমার ফোন ধরেনি। কেন ধরেনি বল না শান্ত। কেন? শান্ত তাকে ধপাস করে বেড এসে ফেলে দেয়। অতঃপর কোমরে হাত রেখে বলে উঠে, তোকে ভুলে নতুন কাউকে পেয়েছে তাই। বিছানায় শুয়ে থাকা আহনাফ মুহূর্তেই দাঁড়িয়ে গেল। শান্ত মনে মনে বলছে, পাগলামি এই শুরু হলো বলে। ঠিক তাই হলো। এতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে পারছিল সে এখন ঠিক সোজা হয়ে দাঁড়ালো শান্তর সামনে।
দুই বাহু শক্ত করে ধরে বলল, কি বললি তুই? বলছি এত রাতে আমার বাসায় কি করিস তুই? না না, এটা বলিস নি তুই। তুই অন্য কিছু বলেছিলি। আচ্ছা, তাহলে কি বলেছিলাম বল তো? আহনাফ খানিকক্ষণ চুপ করে রইল। অতঃপর বলে উঠল, ভুলে গেছি। ভালো করেছিস। এখন চুপচাপ ঘুমোতে যা। আহনাফ শান্তকে হুট করেই জড়িয়ে ধরে বলে, তোর সাথে ঘুমাবো আমি। এই ছাড় আমায়, ছাড়। তোর সাথে আমি ঘুমাবো না। না, আমি তোর সাথেই ঘুমাবো। না না আহনাফ, একদম না। বলতে বলতে তাকে জড়িয়ে ধরে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল আহনাফ। শান্ত কোনোমতোই ছাড়াতে পারছে না নিজেকে। আহনাফ বেশ শক্ত করেই ধরে আছে তাকে। শান্ত আজ নিজেও খুব ক্লান্ত ছিল। সারাদিন ধরে ঘর পরিষ্কার করেছে সে। কোমরে ব্যথা ছিল, তার মধ্যে এই কথা আহনাফকে আনতে গিয়ে ব্যথা আরও বেড়েছে। এই নরম বিছানায় শুতেই কখন যে সে ঘুমিয়ে পড়ল টের পেল না। আহনাফ এভাবে শান্তকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে গেল। ঘণ্টা খানিক পর হুঁশ ফিরল আহনাফর। মাথা ধরে আছে তার। মাথা ঝাঁকিয়ে দেখল শান্ত তার সামনে। ঘটনা মনে করতে লাগল। অতঃপর মনে পড়তেই হেসে শান্তকে ধপাস করে ফেলে দিল বিছানা থেকে। শান্ত লাফিয়ে উঠল। নিজেকে মেঝেতে দেখতে পেয়ে আসন পেতে বসে বলল, আ, কি করছিস? আমার সাথে বিছানায় কি করছিস তুই? মেঝেতে ঘুমা। এটা আমার বেডরুম। আমি মেহমান। মেহমানদের কিভাবে খাতির করতে হয় জানিস না? বলেই বালিশ ছুঁড়ে মারল। শান্তর ইচ্ছে করছে পাল্টা মার দিতে, কিন্তু অনেক ঘুম পেয়েছে। তাই আর ঘুম নষ্ট করে না, মেঝেতে বালিশ পেতে শুয়ে পড়ল। খানিকক্ষণ বাদেই ফোন বাজতে লাগল। শান্তর এতে তেমন কোনো সমস্যা হচ্ছিল না। তাই আহনাফ বেডের কাছে এসে পা দিয়ে শান্তর পিঠে গুঁতো দিয়ে বলল, এই উঠো। কি হয়েছে তোর আবার? ফোন বাজছে। বাজুক। ঘুমাতে পারছি না, ধরে দেখ না কে। এই মাঝরাতে এখানে এসে তোকে জ্বালাতে কে বলে বল তো? বলেই মুচড়োমুচড়ি করে ফোন তুলল শান্ত। ওপাশ থেকে ইফার গলার স্বর ভেসে এলো, শান্ত ভাইয়া, আহনাফ ভাইয়া নিজের ঘরে নেই। এই মাত্র ঘর থেকে বের হয়ে গেছে। পুরো বাড়িতে খুঁজেছি আমি, কোথায় নেই। শান্ত একদমে বলল, আহনাফ আমার সাথে এখানেই ঘুমাবে। টাটা। বলেই ফোন কেটে দিল। ইফা দ্বিতীয়বার কিছু বলার সুযোগ পেল না। এদিকে ফোন রেখেই গুটিসুটি মেরে মেঝেতে ঘুমিয়ে পড়ল শান্ত। আহনাফ কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে পা দিয়ে আবারও জ্বালাতন শুরু করল শান্তকে। শান্ত ঘুম ঘুম চোখে বলে উঠল, কি? উপরে চলে আয়, মেঝে খুব ঠান্ডা। সমস্যা নেই, আমি ঘুমাতে পারব। হায় না। পরে জ্বর আসবে, তখন দেখার কেউ থাকবে না। আমার নিজের কাছেও অসুস্থ অসুস্থ মনে হচ্ছে। শান্ত জবাব দিল না, কিন্তু আহনাফ রীতিমতো পা নাড়িয়ে তাকে জ্বালাতন করতে লাগল। শান্ত শেষমেশ খুব কষ্টে বিছানায় চলে এলো। আহনাফ তাকে দেখে হাসতে লাগল। বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে রইল সে। আহনাফ হেসে তার গায়ে চাদর টেনে দিয়ে এপাশ হয়ে শুয়ে পড়ল। অতঃপর পকেট থেকে ওয়ালমেট বের করে তার ছবিটা দেখতে লাগল। দীর্ঘশ্বাস ফেলে সেই ছবি ল্যাম্পশেডের কাছে রেখেই ঘুমিয়ে পড়ল সে।
কখন যে চোখ থেকে এক অশ্রু গড়িয়ে পড়ল সেই খবর টের পেল না আহনাফ। ভোর হতেই আগে ঘুম থেকে উঠল আহনাফ। উঠে বসল সে। শান্তর দিকে তাকিয়ে দেখল এখনো গুটিসুটি মেরে শুয়ে আছে। আহনাফ হেসে তার মাথায় হাত রাখল। শান্তকে বিড়বিড় করতে দেখে কান পেতে শুনতে লাগল। কি বলছিল স্পষ্ট শুনতে পায়নি, তবে একটা নাম এলো তার কানে। আহনাফ অবাক স্বরে বলল, চশমিশ। অতঃপর মুচকি হেসে বিছানা ছেড়ে উঠে পড়ল সে। ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে সকালের নাস্তা বানাতে লাগল। অ্যালার্ম বাজতেই শান্ত উঠে পড়ল। আজ তার ঘুম পুরোপুরি হয়নি। সব দোষ আহনাফের। এই শয়তানের জন্য তার ঘুম হয়নি। চেঁচিয়ে নিজের চুল টেনে আবারও চাদরের মধ্যে লুকিয়ে পড়ল। ঘুমোতে যাবে অমনি আহনাফ এসে চাদর এক টানে গা থেকে সরিয়ে বলল, এই উঠো। যা তো এখান থেকে তুই। আমি ঘুমাবো। সারা রাত কোথায় চুরি করতে গেছিল? তোর জ্বালায় শান্তিতে ঘুমাতে পেরেছিলাম আমি। আহহ, ঘুমাবো আমি। আহনাফ হেসে চাদর মেঝেতে ফেলে দিয়ে বলল, ব্রেকফাস্ট বানানো শেষ, ওয়েট করছি আমি। জলদি আয়। বলেই চলে গেল। শান্ত কয়েক সেকেন্ড পর উঠে বসল। বিরক্তি লাগছে তার কাছে। হেলতে দুলতে গিয়ে ফ্রেশ হয়ে এসে বসল টেবিলে। আহনাফ তার দিকে নাস্তা এগিয়ে দিল। শান্ত ব্রেড সবে মুখে দিতেই আহনাফ বলে উঠে, এই চশমিশটাকে শান্ত। মুহূর্তেই চোখের ঘুম উধাও হয়ে গেল। হঠাৎ এমন কেন হলো বুঝতে পারল না। তবে কি আহনাফকে মিস চশমিশ ব্যাপারে কিছুই বলেনি সে? আহনাফ খেতে খেতে বলল, ঘুমের মধ্যে তার নাম নিচ্ছিল বারবার। তাই নাকি? কে সে? কেউ না। তাহলে তার নাম নিচ্ছিলি কেন? তোর কি সত্যি মনে হয় চশমিশ কারো নাম হয়? আহনাফ খাবার খাওয়ার মনোযোগ দিল। কথা বাড়াল না আর। ইফা আর তিথি কোনোভাবে নিঝুমের সাথে যোগাযোগ করতে পারেনি। আজ সে ভার্সিটিতে আসবে কি না এটা নিয়েও তারা অস্থির। নিঝুমকে এতবার ফোন করা সত্ত্বেও ফোন তুলেনি সে। গুটি গুটি পায়ে ভার্সিটির সামনে এসে দাঁড়াল নিঝুম। দীর্ঘশ্বাস নিয়ে পা বাড়াল সে। কাঁধের ব্যাগটা ধরল শক্ত করে। সবাই তার দিকেই তাকিয়ে আছে। সবার ফিসফিস শব্দ তার কানে আসতেই অস্থির হয়ে উঠে নিঝুম। কানে হাত রেখে দ্রুত যেতে নিতেই থেমে গেল সে। কেউ দাঁড়িয়ে তার সামনে। মুখ তুলে তার সামনে তাকাতেই তার বুক ধক করে উঠল। কান থেকে হাত সরিয়ে চোখের পাতা ফেলে ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আহনাফ নিঝুমের দিকে দৃষ্টি রেখে বলল, তুমি? নিঝুমের ঘোর ভাঙল। আহনাফকে এড়িয়ে তার পাশ বেয়ে চলে গেল। এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। কোনো মেয়ে তাকে এভাবে এড়িয়ে যেতে পারে এটা ভাবতেই পারে নি আহনাফ। নিঝুমকে জিজ্ঞেস করার ছিল সেদিনের ব্যাপারে, কিন্তু জিজ্ঞেস করতে পারল না। তার আগেই হন হন করে চলে গেল সে। আহনাফ অবাক দৃষ্টিতে নিঝুমের দিকেই তাকিয়ে রইল। তানিশার পাশ দিয়েই চলে গেল নিঝুম। একবার অবশ্য দুজনের চোখাচোখি হল। নিঝুমের চোখে তানিশা জন্য ঘৃণা ছিল। হয়তো সেটা তানিশা দেখেনি। তবে সে হাসল, কারণ তার কাজ হাসিল হয়েছে। নিঝুম আহনাফকে এড়িয়ে চলছে। কিন্তু কতদিন? শুধু কি আজকের জন্যই? না, তা কেন? এটাই বরাবরের জন্য করতে হবে। নিঝুমের উপর নজর রাখতে হবে তার। কিছুদূর আগাতেই আবারও থেমে গেল নিঝুম। থামেনি, তাকে থামানো হয়েছে।
আহনাফকে এভাবে এড়িয়ে আসতে গিয়ে খুব খারাপ লাগছিল তার। এর মাঝেই হুট করে কতগুলো মেয়ে থামিয়ে দিল তাকে। নিঝুম ভ্রু কুঁচকে তাকিয়ে রইল তাদের দিকে। অতঃপর নিঝুমের সামনে কয়েকটা মেয়ে দাঁড়ানো। মেয়েগুলো ইয়া লম্বা। নিঝুম ভ্রু কুঁচকে তাদের দিকে তাকিয়ে আছে। তাদের সামনে নিজেকে নিতান্তই বাচ্চা বাচ্চা লাগছে। আচ্ছা, সেই কি বাচ্চা নাকি মেয়েগুলোই একটু বেশি লম্বা? নিঝুম তাদের পায়ের দিকে লক্ষ্য লাগছে। যেই লম্বা এর মাঝে হাই হিল। হাঁটে কিভাবে ওরা? না, হাই হিল নিঝুমও পরে, তবে সব সময় না, কোনো বিশেষ অনুষ্ঠানে, কিন্তু তখনও তার হাল যা হয় দেখার মতো। আর এখানে আশ্চর্যের বিষয়, মেয়েগুলো রোজই এগুলো পরে। এর সাথে একগাদা মেকআপ। কত ভোরে উঠে তারা। রীতিমতো তাদের সামনে দাঁড়িয়ে থেকে এই কথাগুলোই মনে আসছে নিঝুমের। তাদের দেখে মনে হচ্ছে দ্বিতীয় তানিশার দল। যাই হোক, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে স্বাভাবিক গলায় বলল, সামনে থেকে সরে দাঁড়াও। একটা মেয়ে একটু ভাব নিয়ে বলল, হ্যাঁ দাঁড়াচ্ছি। বলেই একটু সরে দাঁড়ানোর পর যেই না নিঝুম যেতে নেবে তখন এসে আবার জড়ো হয়ে দাঁড়াল। নিঝুম বুঝতে পারল তারা এভাবে সরবে না। নিশ্চিত কিছু না কিছু এখন করবে। নিঝুম শব্দ করে শ্বাস ফেলে বলল, কি চাই? মেয়েগুলো হেসে উঠল। সামনের দিকের মেয়েটা এগিয়ে এসে বলল, তোমার হাল দেখতে এলাম। সেদিন তানিশা যেই ঔষধ দিয়েছে তা ঠিকঠাক জায়গায় লেগেছে কিনা। পাশের মেয়েটা একটু ঢং করেই বলল, আহ, এভাবে বলিস না। বেচারির লাগছে। পেছনে থেকে আরেকটা মেয়ে বলল, লাগার তো দরকার, তাই না? অন্যের প্রেমিকের দিকে চোখ দিল প্রেমিকা, তো আর বসে থাকবে না। কি বলছিস? কেন জানিস না তুই? আহনাফের আশপাশে শুধু ঘুরঘুর করত এই মেয়েটা। এখন আহনাফও তো কত ভালো ছেলে। কি করে এই মেয়েটা, কে কিছু বলতো। দেখতে তো খুব ভালোই মনে হয়, কিন্তু এর পেটে পেটে এত। নিঝুম চুপচাপ শুনে যাচ্ছে। কোনো কিছুই বলার ইচ্ছে করছে না তার। মোট কথা, তাদের কথা কানেই নিতে চাইছে না নিঝুম। শুধু ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। এদিকে পেছনে থেকে তানিশা ইশারা করতেই মেয়েগুলো নিঝুমের দিকে জড়ো হতে থাকে। নিঝুম খানিকটা পেছনে যেতে যেতে দেওয়ালের সাথে আটকে পড়ে। নিঝুম বলে উঠে, তোমাদের সমস্যা কি? এইভাবে আমার পেছনে লাগছ কেন? একটা মেয়ে হেসে নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলে, অন্যের পেছনে লাগালো স্বভাব তো তোমার। দেখেছি তো সেদিন কিভাবে আহনাফের গায়ের সাথে ঠেসাঠেসি করছিলে। তার বুকের মাঝে এসে পড়েছিল। নিঝুম এতক্ষণ চুপ হয়ে থাকলেও এখন আর পারল না। চোয়াল শক্ত করে বলল, তোমাদের সমস্যা কোথায় এখানে? আমি ঠেসাঠেসি করি নাকি চিপকে থাকি, এতে তোমাদের কি? মেয়েরা এবার নিজেদের মধ্যেই বলাবলি করতে থাকে, দেখলি মেয়েটার স্বভাব, দেখলি কিভাবে জোর গলায় কথা বলছে। চোরের মায়ের বড় গলা শুনিসনি? নিঝুম এবার রেগেই বলে উঠে, হ্যাঁ করেছি আমি চুরি, আমার যা মনে চায় তাই করেছি, এতে তোমাদের কি? আর যাই হোক, তোমাদের মতো অন্যের পিছনে তো আর সমালোচনা করিনি, আর না ওত পেতে বসে থাকি অন্যের দোষ ধরার জন্য। সামনের মেয়েটা হাতের আঙ্গুল নিঝুমের চোখের দিকে ঠেকিয়ে বলে, সাবধানে কথা বলো। তোমার সাথে আমাদের তুলনা করছো। নিঝুম হেসে মেয়েটার হাতের আঙ্গুল নামিয়ে বলে, প্রথমে তুমি আমার থেকে দূরত্ব রেখে কথা বলো। তুমি আমার সিনিয়র নও যে তোমার সব কথা শুনে চলতে হবে আমার।
তাই নিজের অবস্থা বুঝে কথা বলো। সাহস হয় কিভাবে তোমার আমার দিকে আঙুল তোলার? মেয়েগুলো থমথম খেয়ে গেল। তার সাথে রিয়া আর দিয়াও খানিকটা অবাক হল। তানিশা বাঁকা হাসল, হয়তো এইটা সে আগে থেকেই আন্দাজ করেছিল। নিঝুম দমে যাবার পাত্রী নয়, ভাঙবে তবু মোচকাবে না। নিঝুম এবার মেয়েগুলোর চোখে চোখ রেখে বলে, আমার জীবন যা ইচ্ছে হয় করব। তুমি কে আমাকে বলার? পাশ থেকে একটা মেয়ে বলে উঠে, হ্যাঁ, এইসব মেয়েকে আর আমরা কি বলবো? ওদের জন্য তো আমাদের নাম খারাপ হচ্ছে। নিঝুম এক নিঃশ্বাসে বলে উঠে, যখন লোকে কথা বলে তখন না হয় আমাকে দেখিয়ে দিও, তাহলে আর কেউ কিছু বলবে না। ঠিক আছে, সরো এখন আমার সামনে থেকে। বলেই যেই না নিঝুম যেতে নেবে তখন তানিশার ইশারায় একজন পায়ে ল্যাং মেরে ফেলে দিল নিঝুমকে। ধপাস করে মেঝেতে পড়ে গেল নিঝুম। আশেপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। মেয়েগুলো সবাই হেসে উঠল। দূরে দাঁড়ানো তানিশাও মুচকি হাসল। মেয়েগুলো এসে এবার নিঝুমের চারদিকে জড়ো হয়ে বলল, পরবর্তীতে আমার সাথে উঁচু গলায় কথা বললে এর থেকেও খারাপ হবে, বুঝলে তুমি? বলেই চলে যেতে নিল। নিঝুম দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, না, বুঝতে পারিনি। আরেকবার এসে কি বুঝাবে আমাকে? মেয়েগুলো পিছন ফিরে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। নিঝুম হাত ঝেড়ে তাদের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা কি ভেবেছ আমাকে কিছু বলবে আর আমি চুপচাপ মেনে নেব? এত কি সহজ নাকি? মেয়েগুলো তেড়ে এলো। একটা মেয়ে কথা বলার জন্য আঙুল তুলতেই নিঝুম তার হাত মুচড়ে দিল। সবাই চমকে উঠল। নিঝুম তার হাত ছেড়ে দিতেই মেয়েটা মেঝেতে বসে কাদো কাদো মুখ করল। নিঝুম বিরক্তি স্বরে বলল, এত জোরেই ধরেনি, বাচ্চাদের মতো কাঁদতে শুরু করো না। তোমার সাহস কি করে হয় আমাদের সাথে এমনটা করার? চুপ করেই ছিলাম, কিছু করার ইচ্ছে ছিল না। তবে তোমাদের কারণে আর থাকা হলো না। বলেই নিঝুম কাঁধের ব্যাগটাকে ধরে নিজের পথে হাঁটা ধরল। তখনই বাকি মেয়েরা এসে তাকে আবারও ঘিরে ধরল তাকে। নিঝুম বিরক্তি হয়ে পেছনের দিকেই হাঁটা ধরতেই দেখল তানিশা নিচে পড়ে থাকা মেয়েটা কে উঠাচ্ছে। এখন যে একটা কিছু হবে তা আর বুঝতে বাকি নেই। তানিশা হেসে নিঝুমের সামনে এসে দাঁড়াল। নিঝুম ভয়ে এক পা পিছিয়ে গেল। তানিশা হেসে হাত উঠাল। ভয়ে চোখ বন্ধ করে নিল নিঝুম। অতঃপর দেখল তানিশা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিঝুম ভয়ে ভয়ে তানিশার দিকে তাকাল। রিয়া আর দিয়া মুখ টিপে হাসছে। তানিশা বলে উঠে, তোমরা মারি করছো কেন? নিঝুম কিছু বলতে নিবে তার আগেই পেছনের মেয়েগুলো বলে উঠে, আপু, আমরা তো ওকে বুঝাচ্ছিলাম। কি বুঝাচ্ছিলে? এটাই যে অন্যের প্রেমিকের দিকে চোখ না দিতে। মেয়েটার কথা শুনে রিয়া আর দিয়া শব্দ করে হাসল। তানিশা মুখ টিপে হেসে নিঝুমের দিকে ফিরল। নিঝুম দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। অস্থির লাগছে তার। পাশ থেকে দিয়া বলে উঠে, এতে মারামারি করার কি দরকার পড়ল? নিঝুম যার হাত মুচড়ে দিয়েছিল সেই মেয়ে বলে উঠে, এটাই তো আপু। আমি তো বলছিলাম আহনাফ ভাইয়ার থেকে দূরে থাকো। তানিশা আপুর এটা একদম পছন্দ না। এটা বলতেই সে আমার হাত মুচড়ে দিল। তানিশার কপাল কুঁচকে গেল। ওপাশ থেকে আরেকটা মেয়ে বলল, আপু, আমার মনে হয় তোমার ওকে আরেকবার বোঝানো দরকার। নিঝুম বলে উঠে, না, মোটেও এমনটা না।
ওরা শুধু শুধু আমার পিছন লাগছিল। আর ওরা সবাই মিলে আগে আমাকে ল্যাং মেরে ফেলে দিয়েছিল। তাই আমি ওর হাত মুচড়ে দিয়েছি। কিন্তু এত জোরে না, শুধু হাতটাই ধরেছিলাম। সবগুলো মেয়ে একসাথে বলে উঠল, মিথ্যে কথা। নিঝুম মেয়েগুলোর দিকে অবাক চোখে ফিরে বলল, মোটেও না। তোমরা সবাই মিথ্যে বলছ। কেন বলবো আমরা মিথ্যে? তোমার সাথে আমাদের কি শত্রুতা? আর আমরা এতজন মিথ্যেই বা বলবো কেন? নিঝুম পুরোই থতমত খেয়ে গেল। সে কিছু বলতে নিবে তখনই তানিশা বলে উঠে, এতজন কেন মিথ্যে বলবে বলো তুমি? এছাড়া ওদের এতজনের সাথে তোমার একার কথা আমি কিভাবে মানব? শুধু এই একজনের কথায় কি হবে বলতো? নিঝুম ঢোক গিলল। আশপাশ তাকাতেই দেখল যাদের মনোযোগ এতক্ষণ এখানে ছিল তারা এখন নিজের নিজের কথায় ব্যস্ত। নিঝুমের বুঝতে বাকি রইল না সে একদম ফেঁসে গেছে। তানিশা হেসে বলে, এখন নিজেকে নির্দোষ প্রমাণ করবে কিভাবে? কে বাঁচাবে এখন তোমাকে? নিঝুম ঘন ঘন শ্বাস নিতে লাগল। কি হবে এখন? যাদের থেকে দূরে দূরে থাকবে বলে ভেবে এসেছে তারাই এখন তাকে ঘিরে আছে। অনেকটাই অস্থির হয়ে পড়েছে সে। এর মাঝেই হঠাৎ করে পেছনে থেকে কেউ বলে উঠল, আমি। সবাই পেছনে ফিরল। তাকিয়ে দেখল শান্ত আসছে। এত চিন্তার মাঝে শান্তর আওয়াজ নিঝুমের কান অবধি যায়নি। এদিকে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো শান্তকে দেখতে পেয়েই অস্থির। রিয়া বলে উঠে, শান্ত তুই তুই বাঁচাবি এই মেয়েকে। নিঝুমের কানে এই কথাটা গেল। সে ভরকে গেল। ঠিক তৎক্ষণাৎ নিঝুমের ব্যাগ ধরে পেছনের দিকে টানল শান্ত। নিঝুমও উল্টো দিকে পা বাড়াতে লাগল। শান্ত আর নিঝুম এখন পাশাপাশি। শান্ত মুচকি হেসে নিঝুমের কাঁধে নিজের হাত রেখে বলল, আমি আছি মিস চশমিশের দলে। দূর থেকে এতক্ষণ সব দেখেছি। নিঝুম যা বলছে সত্যি বলেছে। মেয়েগুলো এবার ঢোক গিলল। শান্ত হেসে তাকালো নিঝুমের দিকে। নিঝুম ঘন ঘন শ্বাস নিয়ে তাকিয়ে আছে। তার কানে বাজছে ৭ নম্বর বিপদ সংকেত। তানিশা ২ হাত বাহুতে গুজে বলে, কারণ কি শুধু এটাই? শান্ত শব্দ করে শ্বাস ফেলে বলে, না একদমই না। মিস চশমিশ আমার শিকার। আর আমার শিকারকে অন্য কারো শিকার হতে আমি দিতে পারি না। অতঃপর খপ করে নিঝুমের হাত ধরে বলে, চলো তোমার সাথে হিসাব নিকাশ এখনো বাকি। বলেই টেনে নিয়ে যায় নিঝুমকে। এতক্ষণের বিপদ সংকেতর আসল কারণ এখন বুঝতে পারছে নিঝুম। তার মনে একটা কথা বাজছে, জলে কুমির ডাঙায় বাঘ নাথুরি, জলে তানিশা আর ডাঙায় অশান্ত। এর মাঝেই নিঝুম দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগল, পালাবার জায়গা নেই আর। দাঁড়িয়ে থাকা মেয়েগুলো অবাক চোখে তাকিয়ে রইল। শান্ত নিঝুমের হাত ধরে নিয়ে যাচ্ছে, এটা দেখেই সবার গা জ্বলে যাচ্ছে। একজন তো বলেই উঠল, আগে আহনাফ আর এখন শান্ত। কি মেয়ে এটা? কথাটা গেল তানিশার কানে। কিন্তু তানিশা অদ্ভুত ভঙ্গিতে শুধু এতটুকুই বলল, মিস চশমিশ ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জলে ডুবিয়ে মারব তোমায়। কেন? এমনেই, তোমাকে মরতে দেখলে খুব ভালো লাগবে আমার। নিঝুম চমকে উঠল। না, এই অশান্ত করতে পারে না এমন কিছু নেই। দেখা যাবে সত্যি সত্যি তাকে নদীতে ফেলে দেবে। মুহূর্তেই মনে পড়ল সে সাঁতার জানে না। ক্যাম্পাসের সবাই তাকিয়ে আছে তার দিকেই। নিঝুম অনেক চেষ্টা করছে হাত ছাড়ানোর, কিন্তু শক্তির সাথে পারছে না। রাগ হচ্ছে তার।
রেগেই আবারও কামড় বসানোর জন্য শান্তর হাতের দিকে বাড়তেই হঠাৎ করে থেমে গেল শান্ত। নিঝুম মুখ তুলে দেখল শান্ত তার দিকেই ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মুহূর্তেই দাঁত বের করে হেসে উঠল নিঝুম। শান্ত বলে উঠে, কি করতে যাচ্ছিলে? কিছু না। তুমি আবার আমাকে কামড় দিবে বলে ভেবেছিলে? একদমই না। তাহলে এমনভাবে দাঁড়িয়ে আছো কেন? ধপাস করে বসে পড়ল নিঝুম। বলে উঠল, বসব বলে। আমার পা ব্যথা হয়ে গেছে। আর হাঁটতে পারছি না আমি, বিশ্বাস করুন। শান্ত হাসল। হাত ছেড়ে দিল নিঝুমের। নিঝুম হাতের দিকে তাকিয়ে রইল। যেন অবিশ্বাস্য কিছু ঘটে গেছে। শান্ত হাঁটু গেড়ে বসে বলল, ভালো নাটক করতে পারো তো। নিঝুম দাঁত বের করে হাসল। হেসে বলল, না না, আমি নাটক করিনি। আমার থেকে পালিয়ে বাঁচবে বলে ভেবে রেখেছ। তা কিভাবে হবে বলুন? আপনার থেকে কি করে বাঁচব আমি? সেটা কি আদৌ সম্ভব? শান্ত শব্দ করে শ্বাস ফেলে বলল, আচ্ছা যাও। ছেড়ে দিলাম তোমায়, যাও। নিঝুম হেসে এক লাফ দিয়ে বলল, সত্যি? খুব ভালো, আপনি অশান্ত। বলেই এক দৌড়ে পালিয়ে গেল সে। শান্ত প্রথমে হাসল। অতঃপর দাঁড়িয়ে গিয়ে বলল, অশান্ত? তুমি আমায় অশান্ত বললে? ছাড়ব না তোমায়। দেখে নেব। আহিম পেছনে থেকে বলে উঠল, চলে গেছে। শান্ত দাঁতে দাঁত চেপে বলল, তো কি? আবারও ধরব। তখন দেখিয়ে দেব কে অশান্ত। বলে রেগে হন হন করে চলে গেল শান্ত। রেগে বীর বীর করতে করতে শান্ত এসে বসল আহনাফের পাশে। আহনাফ ভ্রু কুঁচকে একবার শান্তর দিকে ফিরল। বীর বীর করতে দেখে বলে উঠল, পাগল হলি নাকি? তোর আমাকে দেখে এটা মনে হলো? তাহলে এত বীর বীর করছিস কেন? শান্ত মুখ ঘুরিয়ে নিল। রাগে তার শরীর জ্বলছে। আহনাফ ঘড়ির দিকে ফিরে তাকিয়ে বলল, ক্লাসের সময় হয়ে গেছে। চল। শান্ত অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে রইল। এর অর্থ ক্লাস করতে চায় না সে। আহনাফ তার হাত টেনে বলল, ক্লাসে চল। শান্তকে টেনে ক্লাসে নিয়ে এলো আহনাফ। ক্লাস শুরু হল। স্যারও ক্লাসে ঢুকল। আহনাফ পাশ ফিরে তাকিয়ে দেখল শান্ত ঘুমাচ্ছে। দু একবার ডাকল শান্তকে, কিন্তু তাতে লাভ হল না। সে ঘুমের ঘোরেই আছে। আশপাশ চোখ ফিরিয়ে দেখল আহিম, আফিন, নীলাভ্র আর এদিকে তানিশা, দিয়া আর রিয়া তার দিকেই তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে শান্তকে ডাকতে লাগল। তবুও শান্ত উঠল না। এদিকে স্যারের নজরে পড়ল শান্ত। স্যার এগিয়ে এসে দাঁড়াল বেঞ্চের পাশে। আহনাফ উঠে দাঁড়াল। ভার্সিটির সবথেকে স্ট্রিক্ট স্যার উনি। স্যার ডাস্টার হাতে শান্তকে খোঁচা দিতে লাগলা। আফিন আর নীলাভ্র মুখ টিপে হাসছে। শান্ত নড়েচড়ে উঠে বলল, আহনাফ, ঘুমোতে দে। স্যার গম্ভীর গলায় বলে উঠল, এটা তোমার বেডরুম না ক্লাস। ঘুমানোর ইচ্ছে হলে ক্লাসে এসেছে কেন? তামাশা করতে। শান্ত মুখ তুলে তাকাল। স্যারকে দেখে উঠে দাঁড়াল সে। বলে উঠল, সরি স্যার। স্যার গম্ভীর স্বরে বলল, সরি স্যার। স্যারের এরকম আচরণে হেসে উঠল সবাই। শান্ত চোখ ঘুরিয়ে তাকাতেই ক্লাসের সবাই চুপ হয়ে গেল। স্যার হেসে বলল, ভালোই করছ। পুরো ভার্সিটিকে নিজের দখলে নিয়ে নেছো দেখছি। শান্ত কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। স্যার কটাক্ষ করে কতগুলো কথা শোনাল। তানিশা দাঁড়িয়ে বলল, স্যার
যদি পুরো সময় আপনি একজনকেই দেন তাহলে আমরা ক্লাস করব কখন? স্যার হেসে বলল, তোমরা কি আদৌ পড়াশোনা করতে আসো? আর আহনাফ, তোমায় বলছি, রেজাল্ট ভালো আসলেই ভালো স্টুডেন্ট হওয়া যায় না। তোমরা সবাই ভালো রেজাল্ট করো তো ঠিক, কিন্তু কখনো ভালো মানুষ হতে পারবে না। আফিন বলে উঠে, তো স্যার পরীক্ষা তো দেই ভালো রেজাল্টের জন্য, তা নয় কি? আফিনের কথায় পুরো ক্লাস হেসে উঠল। স্যার জোরে বলে উঠল, সাইলেন্ট। ভার্সিটি তোমাদের কারো সম্পত্তি না। প্রতিদিন নতুন না নতুন কোনো কাণ্ড তোমরা ঘটিয়েই যাচ্ছ। কিছু বলাও যাচ্ছে না তোমাদের। রিয়া বলে উঠে, আপনারা না বলতে পারলে আমাদের কি করার স্যার বলুন তো? আহনাফ চোখ ঘুরিয়ে তাকালো রিয়ার দিকে। রিয়া চুপ হয়ে গেল। তবে মুখ টিপে হেসে ফেলল শান্ত। স্যার শান্তর ঘাড়ে হাত রেখে বলল, হাসি পাচ্ছে খুব। না স্যার। স্যার দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমাকে এখন পানিশমেন্ট হিসেবে বোর্ডে একটা প্রশ্ন সলভ করতে দিল, তুমি পারবে? তাই তোমাকে আমি সেটা দেব না। বলবো ক্লাসের থেকে বেরিয়ে যাও। এরপর আমার ক্লাসে আর কখনো তোমাকে দেখতে চাই না আমি। শান্ত মাথা নাড়িয়ে বলে, ওকে স্যার। অতঃপর ব্যাগ কাঁধে নিয়ে বেঞ্চে থেকে বেরিয়ে এসে ক্লাসরুম থেকে বের হতে নিয়েও আবারও পেছনে ফিরে স্যারের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ স্যার। আপনার এই কথার কারণে আর কখনো আমাকে ক্লাসে আসতে হবে না আমায়। বেঁচে গেলাম আমি, এই বোরিং ক্লাস করতে আমারও ভালো না। বলেই হেসে বেরিয়ে আসে শান্ত। স্যার গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। এর মধ্যেই আহনাফ উঠে দাঁড়ায়। স্যার তার দিকে ফিরে বলে, তাহলে তুমিও চলে যাচ্ছ? সরি স্যার। বলেই আহনাফ দ্রুত বেরিয়ে যায়। একে একে আফিন, আহিম, নীলাভ্র, তানিশা, রিয়া আর দিয়া সবাই বেরিয়ে যায়। স্যার বলে উঠে, এরপর তোমরা আর কেউ আমার ক্লাসে থাকবে না। যদি তোমাদের দেখি তাহলে আমি ক্লাস না করিয়েই চলে যাব। এই 6 জন তখন উকি মেরে একসাথে বলে, ওকে স্যার। বলেই হাসতে হাসতে চলে যায়। স্যার চেঁচিয়ে উঠে বলে, আর কেউ বের হতে চাও তাহলে চলে যাও। সবাই চুপ হয়ে স্যারের আওয়াজে। স্যার দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে দরজার দিকে। রেগে হেঁটে আসেন বোর্ডের কাছে। আহনাফ দৌড়ে এসে শান্তর পিঠে বই দিয়ে মেরে বলে, সব তোর দোষ। মারছিস কেন? স্যারের মুখে মুখে তর্ক করলি কেন? শান্ত নাক ফুলিয়ে 2 হাত কোমরে দিয়ে আহনাফের দিকে এগিয়ে বলে, প্রথমে তো দোষ আমার না। গতকাল রাতে তোর কারণে আমি ঘুমাতে পারিনি, তাই আজ ক্লাস এত কিছু হলো। আর দ্বিতীয়ত আমি একা কিছু বলিনি, ওই দেখ তোর পিছনে। আহনাফ পেছনে ফিরে দেখে পুরো দল আসছে। আফিনে মাথায় ধপাস করে বাড়ি মেরে বলে, মুখ বন্ধ রাখতে পারিস না তোরা? আফিন মাথায় হাত বোলাতে বোলাতে বলে, এই স্যারটা একটু বেশিই জ্ঞান দিচ্ছিল তাই। বলেই হেসে উঠে। আহনাফ বই দিয়ে তাকে মেরে সামনে তাকাতেই দেখে শান্ত চলে যাচ্ছে। আহনাফ বলে উঠে, কোথায় যাচ্ছিস? শান্ত পেছনে না ফিরেই বলে উঠে, ক্যান্টিনে, ঘুমোতে। আফিন, নীলাভ্র আর তানিশা দৌড়ে পিছন পিছন এসে বলে, আমরাও আসছি আড্ডা দিতে। আহনাফ পিছন তাকাতেই দেখল বাকিরা দাঁড়িয়ে আছে। আহনাফ বলে উঠে, তোরা দাঁড়িয়ে কি দেখছিস, যা। আহিম, রিয়া আর দিয়া হেসে হাঁটা ধরে। আহনাফ রিয়ার গাল টেনে বলে, মুখ বেশি চলে তোর। রিয়া গালে হাত দিয়ে হাসতে থাকে। নিঝুম গালে হাত দিয়ে স্যারের দিকে তাকিয়ে আছে। স্যার পড়িয়ে যাচ্ছে, তার নজর পড়ার দিকে। এদিকে তিথির নজর স্যারের দিকে।
ইফা নোট করছে। তিথি ফিসফিসিয়ে নিঝুমের ঘাড়ে মাথা রেখে বলে, স্যারটা অনেক হ্যান্ডসাম তাই না? নিঝুম এবার বোর্ডের থেকে চোখ সরিয়ে স্যারের দিকে তাকাল। অতঃপর তিথির দিকে তাকিয়ে বলল, হুম তা বটে, কিন্তু তোর সাথে মানাবে না। তিথি রেগে নিঝুমের হাতে বাড়ি মারে। স্যার তিথির দিকে ফিরে বলে, হে ইউ। তিথি তাড়াহুড়ো করে দাঁড়িয়ে বলে, ইয়েস স্যার। ডোন্ট সাইড টক। দ্বিতীয়বার যেন না দেখি। বসো। তিথি মুচকি হেসে মাথা নাড়িয়ে বসে পড়ল। ফিসফিস করে নিঝুমকে বলল, আহ দেখলি আদনান স্যার আমার সাথে কথা বলল। নিঝুম হুম বলে চোখ ঘুরিয়ে তাকালো ইফার দিকে। কলম দিয়ে তাকে গুঁতো দিয়ে বলল, তুই কি করছিস? নোট। নিঝুম হেসে বলল, গুড গার্ল। এই নে আমারটাও একটু করে দে। ইফা চোখ ঘুরিয়ে তাকালো নিঝুমের দিকে। নিঝুম একগাল হেসে বলল, উম্মাহ। ইফা দীর্ঘশ্বাস ফেলে নিঝুমের খাতা এগিয়ে নিল। ক্লাস শেষে নিঝুম, তিথি আর ইফা এসে বসল ক্যান্টিনে। রিয়া তাকে দেখে তার দিকে যেতে নিতেই তানিশা তাকে থামিয়ে দিয়ে বলল, শান্ত এখানে। রিয়া থেমে আবারও নিজের জায়গায় বসে পড়ল। আহনাফ নোট করছিল। নিঝুমকে দেখতে পেয়ে নোট থামিয়ে নিঝুমের দিকে তাকাল। মনে পড়ল সকালের কথা, এই মেয়ে তখন তাকে এড়িয়ে চলে গেছিল। কিন্তু কেন? আহনাফের পাশেই শান্ত ঘুমুচ্ছিল। আহিম এসে তাকে খোঁচা মেরে বলল, মিস চশমিশ হাতের নাগালে এসে পড়েছে। শান্তর ঘুম এত গভীর ছিল না। মুখ তুলে তাকালো সে নিঝুমের দিকে। এদিকে নিঝুম হয়তো এখানকার কাউকেই দেখেনি। আহনাফ ভ্রু কুঁচকে বলল, মিস চশমিশ। কে? আহিম হাতের ইশারায় দেখিয়ে বলল, ওই মেয়ে। শান্ত মাথা তুলে হেলান দিয়ে বসে বলল, মিস চশমিশ। বলেই বাঁকা হাসল। আহনাফ ভ্রু কুঁচকে বলল, ওকে চশমিশ বলিস কেন? শান্ত মুখ ফিরে বলল, নাম জানি না বলে। হিসাব নিকাশ আছে ওর সাথে। আহনাফ কতক্ষণ তাকিয়ে রইল নিঝুমের দিকে। শান্ত আহনাফের দিকে ফিরে বলল, আমার মনে হয় তুইও ওর নাম জানিস না। আহনাফ শান্তর দিকে ফিরে মাথা নাড়ল। শান্ত শব্দ করে হেসে বলল, নাম জিজ্ঞেস করে আসা যাক। বলেই উঠে দাঁড়াল সে। এদিকে নিঝুম, ইফা আর তিথি তাদের কথায় ব্যস্ত। নিঝুম তার জুসের গ্লাসের দিকে হাত বাড়াতেই শান্ত তা নিয়ে ফেলল। নিঝুম অবাক চোখে তাকালো শান্তর দিকে। পুরো ক্যান্টিনে মানুষে ভর্তি। তাদের সবার নজর এখন নিঝুমের দিকে। নিঝুম সবার থেকে আড়াল হয়ে নিজের বার্গার মুখে দিল। শান্ত জুস খেতে খেতে একটা চেয়ার নিয়ে বসল ইফা আর নিঝুমের মাঝে। নিঝুম নিজের মনে খেয়ে যাচ্ছে। শান্ত তিথির দিকে ফিরে বলল, হাই। তিথি অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিল। সেও হাত নেড়ে বলল, হাই। শান্ত পাশ ফিরে ইফার দিকে তাকিয়ে বলল, কমা কি? ইফা মাথা নাড়িয়ে বলল, কিছু না। তানিশা, রিয়া আর দিয়া অপেক্ষায় আছে, কি হবে এখন? শান্ত এখন কি করবে? আহনাফ ভ্রু কুঁচকে খানিকক্ষণ তাকিয়ে রইল নিঝুমের দিকে। অতঃপর উঠে দাঁড়িয়ে চলে গেল সে। শান্ত এবার খানিকটা নড়েচড়ে বসল। নিঝুম ঘামছে। এই অশান্ত নিশ্চিত কিছু একটা করবে। হঠাৎ শান্ত ধীরে ধীরে নিঝুমের কানের কাছে এগিয়ে বলে, আচ্ছা চশমিশ তোমার নাম কি? নিঝুম খাওয়া থামিয়ে দিল। শান্তর দিকে ফিরে তাকাল সে। হঠাৎ করেই বিষম গেল সে। কাশতে লাগল সে।
শান্ত নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলল, আহ, আস্তে আস্তে খাও, তোমার খাবার তো আর কেড়ে নিচ্ছি না আমি। নিঝুম কোনোমতো সামলালো নিজেকে। শান্তর দিকে ফিরে বলল, কি? তোমার নাম জিজ্ঞেস করলাম, কি নাম তোমার? নিঝুম ঢোক গিলল। শান্ত হেসে জুসের গ্লাস রাখল। নিঝুমের মনে হচ্ছে শান্ত তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এটা কিভাবে হতে পারে? শান্ত তার নাম জানে না। শান্ত তাকিয়ে আছে তার উড়ের আশায়। নিঝুম হাতের ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার কাজ আছে, যেতে হবে। বলেই দ্রুত বের হয়ে গেল। শান্ত অবাক হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আরে চশমিশ! এই বলতে বলতে নিঝুমের পেছনে পেছনে বের হল। নিঝুম হাঁটছে আর ভাবছে, ঠিক কি শুনল সে? অশান্ত তার নাম জানে না। এটা কি আদৌ সত্যি? কিভাবে হতে পারে এটা? বীর বীর করতে করতে হাঁটতে গিয়ে হঠাৎ করেই বাড়ি খেল কিছুর সাথে। আহ, কপালে খুব ব্যথা পেল। হাত দিয়ে ঢলে তাকিয়ে দেখল তার সামনে দেওয়াল। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরিয়ে যেতে নিতেই তাকিয়ে দেখল দূরে আহনাফ দাঁড়ানো। দুই হাত প্যান্টের প্যাকেটে দিয়ে হাসছে সে। নিঝুমের বোকামো দেখে হাসছে। নিঝুম নাক ফুলালো। হন হন করে পাশ দিয়ে চলে যেতে নিল নিঝুম। কয়েক পা যেতেই পেছনে থেকে আহনাফ বলল, আমায় ইগনোর করছো তুমি? নিঝুম দাঁড়ালো। তার বুক কেঁপে উঠল। কিন্তু কোনো ওর না দিয়ে চলে যেতে নিল। আহনাফ তখন পিছন ফিরে বলে উঠে, আচ্ছা, তোমার নাম কি? নিঝুম এবার ভরকে গেল। বিস্ময় চোখে সামনে তাকালো সে। শান্ত এসে দাঁড়ালো আহনাফের পাশে। এদিকে নিঝুমের বিশ্বাস হচ্ছে না আহনাফ তার নাম জানে না। কিভাবে হয় এটা? তার ক্রাশ তার নাম জানে না। ইচ্ছে করছে ওই দেওয়ালে গিয়ে আবারও একটা বাড়ি খেয়ে আসতে। শান্ত হেসে আবারও বলল, মিস চশমিশর নাম চশমিশ। শান্তর কথায় আহনাফ হেসে দিল। নিঝুম রেগে সামনে এসে দাঁড়ালো তাদের। কোমরে হাত রেখে নাক ফুলিয়ে বলল, আপনারা কেউই আমার নাম জানেন না। দুজনেই মাথা নাড়িয়ে বলল না। নিঝুম হা হয়ে তাকিয়ে বলল, সত্যি? দুজনেই মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। নিঝুম শব্দ করে শ্বাস ফেলল। তার বিশ্বাস হচ্ছে না এই কথা। রাগ হচ্ছে খুব, এত দিন ধরে এই অশান্ত তাকে হেনস্থা করছে অথচ তার এত সুন্দর নামটাই জানে না। দাঁতে দাঁত চেপে দুজনের হাত হ্যান্ডশেক করে বলল, হাই, হ্যালো, গুড মর্নিং, আমি নিঝুম। আমার নাম নিঝুম। ঠিক আছে। বলেই মাটিতে ধপাস করে পা দিয়ে হাঁটা ধরল সে। কষ্ট তো বেশি লাগছে, আহনাফ তার নাম জানে না। এই দুঃখ কোথায় রাখবে সে? শান্ত হেসে বলে, এটা ঝুম হবে। নিঝুম পিছন ফিরে দাঁতে দাঁত চেপে বলে, ইট নিঝুম নট ঝুম। শান্ত হেসে বলে, ঝুম ঝুমা ঝুম ঝুম। নিঝুম রেগে বীর বীর করতে করতে চলে যায়। নিঝুমকে জ্বালাতে পেরে শান্ত হেসে একাকার। এদিকে আহনাফ মুচকি হেসে বলে, নিঝুম, বাহ, সুন্দর নাম। বাড়িতে এসে প্রথমে ফোন হাতে নিল আহনাফ। গতকাল রাত থেকে এখন অবধি ফোনের ধারে কাছে ছিল না সে। ফোন অন করতেই স্ক্রিনের সামনে অনেক মেসেজ ভেসে উঠল। আহনাফ মেসেজ অপশনে ক্লিক করতেই দেখতে পেল সবগুলো মেসেজ তার দেওয়া।
এত মেসেজ পড়ল না। প্রথম মেসেজ শুধু সরি শব্দটা পড়েই ফোন অফ করে রেখে দিল। বাকি মেসেজে তার অজুহাত ছিল। এত অজুহাত চায়নি সে। বিছানায় ধপ করেই শুয়ে পড়ল সে। খুব ঘুম পাচ্ছে, এখন একটু ঘুমোতে পারলে বোধহয় ভালো হতো। আরমান সাহেব ছেলের ঘরের সামনে এলেন। গতকাল রাতে যে ছেলে বাড়িতে ছিল না এটা তার অজানা নয়। জানতেন শান্তর সাথেই ছিল। দরজায় দাঁড়িয়ে নক করলেন না, সোজা দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। বিছানায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আহনাফ। আরমান সাহেব বিছানার দিকে অগ্রসর হলেন। ছেলের মাথায় হাত বুলালেন। আজ হঠাৎ মনে হচ্ছে তার আর ছেলের মাঝে দূরত্ব বেড়ে গেছে। নিঝুম বাড়িতে এসেই ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। আজ খুব ক্লান্ত সে। অনেক ঝড় বৃষ্টি গেছে আজ তার উপর। দুঃখ হচ্ছে খুব। আহনাফ আজ পর্যন্ত তার নামটাই জানত না। এমনটা হতে পারে এটা ভেবেই অবাক হচ্ছিল। রাগ হচ্ছে খুব। রেগে কোলবালিশ জড়িয়ে ধরে তাতেই কামড়াতে লাগল। তার ক্রাশ তার সাথে কথা বলছে, হাসছে, অথচ তার নাম জানত না। তাহলে তার কথা ভাবত কি করে? নাকি আদৌ ভাবত না? আহ! নিঝুম আর ভাবতেই পারছে না। হুট করেই জোরে চেঁচিয়ে উঠল। হিনা সবে স্কুল থেকে ফিরে ব্যাগটা সোফায় রাখতেই চিৎকার শুনে থতবত খেয়ে গেল। নিঝুমের মা ঘর থেকে ছুটে এলেন কি হয়েছে বোঝার জন্য। দুইজনেই একসাথে ছুটে ঢুকলেন নিঝুমের ঘরে। অবাক চোখে তাকিয়ে রইলেন নিঝুমের দিকে। কোল বালিশ জড়িয়ে ধরে চিৎকার করছে নিঝুম। কি হলো মেয়েটার? পাগল হয়ে গেল নাকি? মা বিছানার কাছে দাঁড়িয়ে ধমক দিয়ে বসলেন। নিঝুম চুপ হয়ে কোলবালিশ কামড়ে ধরল। মা গম্ভীর স্বরে বলে উঠেন, চিৎকার করছিস কেন? কি হয়েছে? ষাঁড়ের মতো একটা গলা। মেয়ে মানুষ এভাবে চিৎকার করে নাকি? নিঝুম মাথা নাড়িয়ে বোঝালো কিছু হয়নি। মা ধপাস করে মাথায় বাড়ি মেরে বলেন, তাহলে চেঁচামেচি করছিস কেন? পাগল কোথাকার! আর কতগুলো কথা বলে চলে গেলেন তিনি। নিঝুম পিছন ঘুরে মার চলে যাওয়া দেখতে লাগল। চোখ পড়ল হিনার দিকে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিঝুমের দিকে। নিঝুম উঠে বসল। চোখের চশমা খুলে রাখল সে। হিনা তার পাশে বসে বলল, কি হয়েছে রে আপা? তুই ওভাবে চিৎকার করলি কেন? কিছু হয়নি। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে দুই হাঁটু উপর করে তার উপর মাথা ঠেকিয়ে বসে রইল নিঝুম। হিনা ভ্রু কুঁচকে বলল, কিছু একটা তো হয়েছে, না হলে কি তুই নতুন কিছু ঘটিয়েছিস? আমি কি ঘটাবো? সারাদিন আকাম না করলে বুঝি তোর পেটে ভাত হজম হয়? নিঝুম রেগে বালিশ ছুঁড়ে মারল। চোখ চশমা না থাকায় বালিশ হিনা পাশে গিয়ে পড়ল। হিনা কুটকুট করে হেসে বেরিয়ে গেল। নিঝুম রেগে আবারও বালিশে কামড় বসাল। শান্ত ঘরে একবার এপাশে যাচ্ছে আরেকবার ওপাশে। হাতের বাটিতে পাস্তা একটু পর পর মুখে দিচ্ছে আর হাসছে। রান্না ঘর থেকে তার সার্ভেন্ট দুজন উকি মেরে শান্তকে দেখতে লাগল। শান্তর আচরণ অনেকটা অস্বাভাবিক। শান্ত চামচ দুই ঠোঁট দিয়ে আঁকড়ে ধরে হেসেই যাচ্ছে। অতঃপর চেয়ার টেনে বলে উঠে, মিস চশমিশ এখন ঝুমঝুমাঝুম ঝুম। বলেই হেসে উঠল। হঠাৎ করেই সামনে এসে দাঁড়ালো সার্ভেন্ট দুজন। শান্ত হাসি থামিয়ে তাদের দিকে ফিরল। একজন বলে উঠল, স্যার কাজ শেষ। ঠিক আছে যাও। দুজনেই মাথা নেড়ে বেরিয়ে গেল।
শান্তর ঘরের যাবতীয় কাজ এরা দুজনই করে। দুপুর বেলা আসে আর সন্ধ্যা হবার পর পরই চলে যায়। আজও তার ব্যতিক্রম হল না। শান্ত এবার চেয়ার ছেড়ে সোফায় এসে বসল। পুরো ফ্ল্যাটে এখন সে একা। কোনো কাজ নেই তার। টিভি অন করে একটা মুভি দেখতে শুরু করল। মুভিতে নায়িকার চোখে চশমা দেখেই মিস চশমিশর কথা মনে পড়ল। ঝুমের মুখটা তখন দেখালো মতো। এবার হাসতে হাসতে সোফায় শুয়ে পড়ল শান্ত। নামটা আসলেই অনেক সুন্দর। ঝুম ঝুমা ঝুম ঝুম। কলিং বেল বেজে উঠল। শান্ত হাসি থামিয়ে দরজার দিকে হাঁটা ধরল। কে এলো এখন? কারো আসার কথা ছিল। মনে করতে পারল না। শান্ত উকি দিয়ে দেখল আফিন আর নীলাভ্র। ওরা এখানে মানেই আজ সারা রাত আড্ডা দিবে। আর তাই হল। চারজন মিলে সারা রাত আড্ডা দিল। মাঝরাতে শান্তর ঘুম ভাঙতেই দেখল মেঝেতে ঘুমিয়েছিল সে। উঠে দাঁড়িয়ে দেখল এক একজন এক এক জায়গায় শুয়ে আছে কোনোভাবে। বিয়ারের বোতল গড়াগড়ি খাচ্ছে মাটিতে। শান্ত একবার দীর্ঘশ্বাস ফেলে পা ফেলে নিজের বিছানায় এসে বসল। বিছানায় এক কোণেই নীলাভ্র শুয়েছিল। শান্ত ধপাস করে তাকে মেঝেতে ফেলে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। আরমান সাহেব খাবার টেবিলে অপেক্ষা করছে তার ছেলের জন্য। ইফা গিয়ে একবার ডেকে এসেছিল। এতক্ষণে তো এসে পড়ার কথা। খানিকক্ষণ পরেই আহনাফকে সিঁড়ি বেয়ে নামতো দেখা হল। খাবার খাওয়ার এক পর্যায়ে আরমান সাহেব বলে উঠেন, ভার্সিটিতে তোমাদের বাড়াবাড়ি বেড়ে যাচ্ছে। আহনাফ বাবার দিকে একবার তাকিয়ে মাথা নিচু বলল, কেন, কেউ কিছু বলেছে? তোমাদের ব্যাপারে কেউ এসে অভিযোগ করবে এটা কার সাধ্যি? কিন্তু তাই বলে এভাবে আর কতদিন চলবে? ঠিক একদিন না একদিন কেউ তো এসে অভিযোগ করলে তখন তোমাদের কাউকেই ছেড়ে দেব না আমি। একজন বাবা না প্রিন্সিপাল হয়েই পানিশমেন্ট দেব তোমাদের। আহনাফ আর কথা বাড়াল না। ইফা নিজের মতো করে খেয়ে যাচ্ছে। মাঝে মধ্যে আরমান সাহেব আর আহনাফকে খাবার সাধছে সে। আরমান সাহেব আবারও গম্ভীর স্বরে বলে উঠেন, শান্তকে একটু শান্ত থাকো বলো। তুমি জানো ও কারো কথা শুনতে চায় না। কিন্তু তোমার কথা তো শুনে, একটু দেখে শুনে রাখতে পারো। ছেলেটার উপর খুব মায়া লাগে বলে কিছু বলতে পারি না। ছোট থেকেই অনেক কিছু সয়েছে। ভালো সঙ্গ থাকলে নাকি সেও ভালো হয়। কিন্তু তোমাদের বেলায় দেখছি অন্যরকম। কেউই বদলাচ্ছ না তোমরা। না তুমি বদলেছ আর নাও। আমরা যে যেমন তেমনই ভালো লাগে আমাদের। পরিবর্তন হবার কোনো দরকার নেই। আরমান সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। অতঃপর বলেন, শান্তর বাবা সেদিন ফোন করেছিল। আহনাফ শক্ত গলায় বলল, তার ব্যাপারে একটা কথা বললে আমি এখান থেকে উঠে চলে যাব। আরমান সাহেব আর কথা বাড়ালেন না। ইফা পরিবেশ ঠিক করতে কিছু মজার কথা বলতে শুরু করল। আরমান আর ইফা হাসিতে ভেঙে পড়ল। কিন্তু আহনাফের মুখে কোনো হাসির রেখা দেখা গেল না। অনেকটা গম্ভীরতা নিয়েই খাওয়া শেষ করে উঠে গেল সে। সবসময় এমনটা হয় না, শুধু শান্তর বাবার কথা তোলায় তার মনটা খারাপ হয়ে গেছে। অতঃপর দ্রুত খাবার শেষ করে ঘরে চলে গেল। আরমান সাহেব ছেলের চলে যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের অভিমান বুঝতে পারে সে। আহনাফ ঘরে এসে বিছানার দিকে তাকাল। বিছানার পেছনে দেওয়ালে ছবি আঁকা। তার আর শান্তর ছোটবেলার ছবি। শান্ত খুব জেদি, রাগ উঠলে মাথা ঠিক না ওর। কখনো হারতে চাইত না সে।
কিন্তু ওর এখনো মনে আছে এই ছোট্ট শান্ত একদিন খুব কাঁদছিল রাস্তার পাশে দাঁড়িয়ে। ফুটপাতে কাঁদতে কাঁদতে হেঁটে যাচ্ছিল সে। কতই বা বয়স হবে তখন, এই 10 বছরের একটা ছোট্ট ছেলে। আহনাফ সাইকেল নিয়ে বের হয়েছিল তখন। রাত কম হয়নি, পুরো রাস্তায় অন্ধকার ছিল। আহনাফের চেনা জানা সব জায়গায় খুঁজল সে শান্তকে। অবশেষে একটা কফি শপের বাইরে দেখতে পেল সে শান্তকে। দোকানের বাইরে বসে কাঁদছিল শান্ত। তার পুরো শরীর কাঁপছিল। আহনাফ সাইকেল রেখে হেঁটে এলো তার কাছে। শান্তকে ডাকতেই মুখ ফিরে তাকালো সে। মুখের কপালে আঘাত, ঠোঁট কেটে রক্ত পড়ছে। গালের এদিকটাও ফুলে উঠেছে এতক্ষণে। ফর্সা মুখখানা কান্নার প্রভাবে লাল হয়ে গেছে। ছোট একটা বাচ্চার মতো কাঁদছে সে। মনে হচ্ছে 5 বছরের কোনো বাচ্চা রাস্তায় হামাগুড়ি খেয়ে কাঁদছে। গায়ের জামায় ময়লা লেগে আছে। আহনাফ বসল শান্তর সামনে। বলে উঠল, তুই আন্টির কাছে গেছিল? শান্তর কান্না তখন বেড়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি খুব ভয় পেয়েছি আহনাফ। আম্মু কথা বলেনি আমার সাথে। অনেক অন্ধকার ছিল সেখানে। দেখ, আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। বলেই হাত দেখাতে লাগলো আহনাফকে। আহনাফ তাকিয়ে দেখল হাত ছিতারা চিহ্ন লে রক্ত পড়ছে। খেয়াল করল পরা প্যান্টটাও ছিঁড়ে গেছে হাঁটুর কাছে। আহনাফ তখন শান্তর হাতে ফু দিয়ে বলল, আমি ফু দিয়ে দিচ্ছি, দেখবি ব্যথা কমে যাবে। শান্ত কান্না থামিয়ে দিল। আহনাফ তার ছোট হাত দুটো ধরে ফু দিতে লাগল। অতঃপর নিজের পকেটে হাত দেখল টাকা আছে। শান্তর দিকে ফিরে হেসে বলল, আইসক্রিম খাবি? আমার কাছে টাকা আছে। শান্ত মাথা নাড়ল। অতঃপর আহনাফের সাথে দাঁড়িয়ে গেল সে। আহনাফ শান্তর হাত ধরতে গিয়ে দেখল তার হাতের ডগায় লাল দাগ হয়ে আছে। কিন্তু সেটা কিসের দাগ তখন বুঝতে পারিনি আহনাফ। কিন্তু এখন বুঝতে পারে এটা ছিল বেঁধে রাখার দাগ। শান্তকে মারধর করে বেঁধে রাখা হয়েছিল। ছোটবেলার অনেক স্মৃতি মনে থাকে না কারো। কিন্তু শান্তর এই ঘটনা স্পষ্ট মনে আছে আহনাফের। এখন এসব মনে পড়লে রাগে তার শরীর কম্পিত হয়। হঠাৎ করেই ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে ফোন হাতে বেলকনির দিকে আগাল। ওপাশ থেকে মিষ্টি গলার স্বর ভেসে এলো, সরি, প্লিজ রাগ করো না। আসলে কি হয়েছিল জানো? আহনাফ কিঞ্চিত হেসে বলল, বাদ দাও, আমি ভুলে গেছি। সত্যি? ওপাশ থেকে হাসির শব্দ শোনা গেল। আহনাফের মন এখন শান্ত হল। মুহূর্তেই সবকিছু ভালো লাগতে শুরু করল তার। সেই গম্ভীরতা এখন আর নেই তার মাঝে। অনেক রাত অবধি গল্প করল তার সাথে। কথায় কথায় তার মিষ্টি হাসির শব্দ শুনতে পেল আহনাফ। তখন তার ঠোঁটের কোণেও হাসির রেখা দেখা যেত। গত 3 দিন হল শান্ত রোজ এখন ভার্সিটিতে এসে বোর হচ্ছে। কারণ জ্বালানোর জন্য মিস চশমিশ যে নেই। গত কয়েকদিন ধরে কোনো খোঁজ খবর নেই তার। আজও কি আসবে? আসলে তো এতক্ষণে দেখত তাকে। আহিম পাশে দাঁড়িয়ে দেখছে শান্ত একবার ভার্সিটির গেটের দিকে তাকাচ্ছে, আরেকবার এদিকে। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকাল। আহিম বলে উঠল, কার অপেক্ষা করছে? মিস চশমিশ বিড়ালের। কয়দিন হলো বল তো আসে না। কি হয়েছে কে জানে? মনে হয় বিয়ে টিয়ে হয়ে গেছে।
তেমনটা হলেও জানতে পারতাম। তাই কিভাবে জানতি? শান্ত শব্দ করে শ্বাস ফেলে আহিমের দিকে তাকাল। আহিম ভ্রু কুঁচকাল। শান্ত উহুম উহুম করে বলল, মিস ঝুম তো ইফার বেস্টু। তাই বিয়ে হলে তো ইফা সেটা আহনাফকে বলতো আর আহনাফ আমাকে। 2% হলেও কথায় লজিক ছিল, তাই কিছু বললাম না। মানে কি বলতে চাস তুই? আহিম হাসল। এই হাসির রহস্য আবার কি? আহিম সামনে ইশারা করে দেখালো তিথিকে। চকলেট খেতে খেতে হেলতে দুলতে আসছে সে। শান্ত আর আহিম এসে হুট করেই দাঁড়ালো ওর সামনে। বেচারা তিথির ভরকে গিয়ে হোঁচট খেল। কোনোমতো সামলে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আহিম বলল, ওয়ালাইকুমুস সালাম। কেমন আছো? জি ভাইয়া, অনেক ভালো। শান্ত ভ্রু কুঁচকে বলল, তা তোমার বেস্টুর খবর কি? কে নিঝুম? আহিম হেসে শান্তর দিকে তাকিয়ে বলল, হুম মিস চশমিশ। তিথি গলা পরিষ্কার করে বলল, ভাইয়া ওর তো বিয়ে। শান্ত আর আহিম দুজনেই চমকে উঠে বলল, কি? শান্ত অবাক চোখে তাকালো আহিমের দিকে। আহিম হতচকিয়ে বলল, আরে আমি তো এভাবেই বলেছিলাম। সত্যি আমি কিছু জানি না। তিথি বলে উঠল, আরে পুরো কথা তো শুনুন। বিয়ের দাওয়াত পেয়েছে, সেখানে গেছে। ওর হাম্মম কাজিন, হ্যাঁ ফুফাতো বোনের বিয়ে, সেখানে গেছে। সপ্তাহ খানিক লাগবে আসতে। শান্ত শব্দ করে শ্বাস ফেলে বলল, অর্ধেক কথা মুখে রেখে বলো কেন? তিথি এক গাল হেসে বলল, সরি ভাইয়া। এখন আমি আসি। শান্ত তিথি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আপনার হাসিটা সুন্দর, আসেন। তিথি লজ্জা পেয়ে চলে গেল। আহিম হেসে বলে, পাগল মেয়ে একটা। বাই দা রাস্তা, বিয়ের কথা শুনে তুই এমন হতচকিয়ে গেলি কেন? মানে যেভাবে শখ খেলই মনে হচ্ছিল। তো কি মনে হচ্ছিল? বিরহ। কি? ওই দেখ তানিশা বিরহ হাতে এদিকে আসছে। শান্ত ওদিকে ফিরল। দূর থেকে তানিশাকে দেখা গেল রেগে ফুসফুস করে আসতে। তার হাতে ফুটন্ত কাঠগোলাপ দেখে মুখ টিপে হাসল দুজন। এখন জোরে হাসলেই বিপদ। কি হয়েছে? তানিশা রেগে শান্তর হাতে ফুলটা থপ করে দিয়ে চলে গেল। তানিশা যেতেই দুজন হাসিতে ভেঙে পড়ল। শান্ত হাসতে হাসতে তাকালো ফুলের দিকে। এই ফুলের স্নিগ্ধতা অনেক। প্রতিবার এই স্নিগ্ধতা মুখরিত করে শান্তকে। কয়েকদিন পর চিরচেনা সেই রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল নিঝুম। রাস্তার এপারে দাঁড়িয়ে দেখছে ভার্সিটির গেট। রাস্তা পার হয়ে আসতে হবে এদিকে। গাড়ি চলাচল তেমন একটা নেই রাস্তায়। নিঝুম পা এগিয়ে চলতে লাগল। ভার্সিটিতে এসেই খানিকটা অন্যরকম লাগল। আজকের পরিবেশ কেমন অগোছালো। কিছু একটা বোধহয় হয়েছে। সবাই বলাবলি করছে, আবার হাসছেও। নিঝুম ভাবতে লাগল, এর মানে সে ছাড়াও আরও অনেকের সাথেই তাহলে অনেক কিছু হয়। ভার্সিটিতে প্রবেশ করতেই দেখল কয়েক জায়গায় বেশ ভিড়। দেওয়ালে কি কিছু তাহলে টাঙানো হলো। নোটিশ বোর্ডের দিকে আগাল সে। ভিড় কম নয় সেখানেও। হাসাহাসির আওয়াজও পাওয়া যাচ্ছে। নিঝুম চোখে চশমা ঠিক করে উকি মেরে দেখতে লাগল। ভিড় কিছুটা কমল। ঠেলাঠেলি সামলে সামনে এসে পড়ল নিঝুম। কিছু একটা টাঙানো হয়েছে। নিঝুম ঠিক করে দেখার চেষ্টা করল। যা দেখল তাতে তার চক্ষু চড়কাচ। পোস্টারে বড় বড় করে লেখা, সে একজন বড় বোকা। নিঝুমের চোখ বড় বড় হয়ে গেল। ছবিটা ভালো করে লক্ষ্য করতে লাগল সে। এটা কি তার ছবি? না না, এটা সে না। তাহলে কে?
কিছুক্ষণ ভালো করে তাকিয়ে থাকার পর মনে পড়ল এই মেয়েটার চেহারা। নাম জানে, তবে সেদিন যে মেয়েগুলো তানিশার সামনে তার ব্যাপারে মিথ্যে অভিযোগ করেছিল এটা সেই মেয়ে। নিঝুম ঢোক গিলল। এই মেয়েটার হাল মারাত্মক, মাথায় কি সব ঢেলে দিয়ে তার উপর একটা ফুল বসিয়ে দেওয়া হয়েছে। কি লজ্জাজনক ব্যাপার এটা। নিঝুম তাকিয়ে দেখল পুরো ভার্সিটি জুড়েই এই পোস্টার। খারাপ লাগছে মেয়েটার কথা ভেবে, না জানি তার মনের অবস্থা কেমন হবে। বলতে বলতে মেয়েটা এসে হাজির। সবাই আঙ্গুল তুলছে মেয়েটাকে, হাসাহাসিও করছে অনেকে। কাল যারা মেয়েটার বন্ধু ছিল আজ তারাও ওকে দেখে দূরে সরে গেল। নিঝুম করুণভাবে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেয়েটার চোখের অশ্রু গড়িয়ে পড়তে সময় নিল না। আশপাশের পোস্টার সবই চোখে পড়ল তার। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল মেয়েটা। নিঝুমও দৌড়াল তার পিছনে, কিন্তু তাকে আর পেল না। এর আগেই গাড়িতে উঠে চলে গেল সে। হাঁফাতে লাগল নিঝুম। খুব রাগ হচ্ছে তার, এতটা ঘৃণ্য কাজ কে করতে পারে। তার মনে কি আদৌ একটু মায়া ছিল না? মেয়েটা যদি এখন কিছু একটা করে বসে তাহলে কি হবে? ভাবতেই নিঝুমের হৃৎস্পন্দন বাড়তে লাগল। বুকে হাত রেখে ধীরে ধীরে শ্বাস নিতে লাগল সে। আবারও হেঁটে এসে দাঁড়াল সেই পোস্টারের সামনে। রাগে হাত বাড়াল পোস্টার ছিঁড়ার জন্য। তখন হঠাৎ কানে এলো প্রিন্সিপাল স্যার। নিঝুম ফিরে তাকাল। সত্যি প্রিন্সিপাল আসছে, এসে তার পাশেই দাঁড়াল। নিঝুম একটু সরে গিয়ে সালাম দিল। কিন্তু স্যার হয়তো কথাটা কানে নেয়নি। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইল পোস্টারের দিকে। তার সাথে থাকা দুজন স্যার প্রিন্সিপালের কানের কাছে বললেন, এটা শান্ত ওদের কাজ। গতকাল ওরাই নাকি মেয়েটাকে হেনস্থা করছিল। প্রিন্সিপাল স্যার গম্ভীরভাবে তাকিয়ে রইলেন। অতঃপর চলে গেলেন। নিঝুম পোস্টারের দিকে তাকিয়ে রইল। বলতে শুরু করল, আমি আসলেই বোকা। এ কাজ শুধু একজন করতে পারে। আর এটা ওই অশান্ত। এসব অনাসৃষ্টি কাজ একমাত্র উনিই করতে পারেন। দাঁতে দাঁত চেপে বলল, গ্যাং ডেভিল। বলেই পোস্টার টেনে ছিঁড়ে ফেলল সে। আরও কয়েকটা পোস্টার ছিঁড়তে লাগল এভাবে। অতঃপর শান্তর খোঁজে পা বাড়াতেই সামনে এসে দাঁড়াল তিথি। কিরে, কোথায় যাচ্ছিস? সর এখান থেকে। নিঝুম, পাগলামি করিস না, আমাদের মাঝখানে পড়ার কোনো দরকার নেই। কেন নেই? যদি এখন মেয়েটা কিছু একটা করে বসে তাহলেই কি তুই পারবি নিজেকে বোঝাতে? পারবি নিজেকে ক্ষমা করতে? একটুও খারাপ লাগবে না তোর? কেন কিছু করার সাধ্য থাকার পরও কিছু করলাম না আমরা? নিঝুম, আমি বুঝতে পারছি, কিন্তু তুই শোন। নিঝুম কিছু শুনল না। তিথি তার পিছনেই যেতে লাগল। শান্তকে পাওয়া গেল ক্যাম্পাসের ওখানে বড় বট গাছের নিচে। সবাই ওখানেই আড্ডা দিচ্ছিল তারা। নিঝুম বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল শান্তর দিকে। শান্তর চোখ তখন অবধি পড়ে নি নিঝুমের উপর। নিঝুম হন হন করে এগিয়ে এসে দাঁড়াল শান্তর সামনে। শান্ত নিঝুমকে দেখে বলে উঠল, আরে মিস চশমিস যে। বাকি কথা বলার আগেই চট করে একটা চড় মেরে বসল নিঝুম। উপস্থিত থাকা সকলে হতচকিয়ে উঠল। তানিশা আকস্মিকভাবে তাকিয়ে রইল নিঝুমের দিকে। আফিন, আহিম আর নীলাভ্র অবাক চোখে তাকিয়ে রইল। কিন্তু এত কিছুর মাঝে উপস্থিত ছিল না আহনাফ। এখন অবধি ভার্সিটিতে আসেনি সে। শান্ত চোয়াল শক্ত করে রক্তবর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তিথি ভয়ে হাত কামড়াতে শুরু করল। চারদিক তাকিয়ে ইফাকে খুঁজতে লাগল সে। নিঝুমের দৃষ্টি স্থির। হাতের পোস্টারগুলো ছুঁড়ে মারল শান্তর মুখে।
রিয়া আর দিয়া থতমত খেয়ে গেল। তানিশা রেগে এগিয়ে আসতে নিতেই রিয়া তাকে থামিয়ে দিল। তানিশা দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোমার এতটা সাহস হয় কি রে? নিঝুম সেই কথা পাত্তা দিল না। শান্ত শব্দ করে শ্বাস ফেলল। নিঝুমের দিকে ফিরে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট দ্য হেল? সাহস কি করে হয় আপনার? শান্ত ভ্রু কুঁচকে তাকাল। নিঝুম শান্তর দিকে আরেক পা এগিয়ে তার চোখে চোখ রেখে বলে, এমনটা কিভাবে করতে পারেন আপনি? মেয়েদের সম্মান করতে জানেন না? একটা মেয়েকে এতটা হেনস্থা করেন কি করে? একবারও ভেবেছেন এই মেয়েটার কথা? যার মান সম্মান নিয়ে এই খেলোয়া খেললেন, তার মান সম্মানের কথা একবার ভাবা উচিত ছিল না আপনার? কি হলো বলুন? চুপ করে আছেন কেন? শান্ত ঠোঁট কামড়ে বলল, তোমাকে বলতে আমি বাধ্য নই। মানে কি বলতে চান আপনি? যা মন চায় যখন মন চায় তাই করবেন। কি ভাবেন আপনি নিজেকে? কি মনে করেছেন কি কেউ কখনো প্রতিবাদ করবে না এসবের? ভালো লাগে এসব করে? একটা মেয়ের সাথে এমনটা করে মজা পান আপনি? শুধু আপনি না, আপনারা সবাই। মানে আমি বুঝতে পারি না কি মাটি দিয়ে তৈরি আপনারা? এতটা নির্মম হৃদয় কি করে হয় আপনাদের? ঘন শ্বাস নিতে নিতে শান্তর দিকে তাকিয়ে রইল নিঝুম। শান্ত চোখ সরিয়ে নিয়ে বলল, এই জন্য তুমি চর মারলে আমায়? আমায় মারলে? হ্যাঁ, আপনাকে মেরেছি চর। একরম একটা ঘৃণ্য কাজের জন্য চর মারাই উচিত আপনাকে। শুধু চর না, আরও অনেক কিছুই দরকার। তা সেগুলো করবে না, শুধু কি চর মারবে? নিঝুম কপাল কুঁচকে নিল। শান্ত হেসে উঠল। অতঃপর ঠোঁট কামড় বলল, কাজটা ঠিক করনি। শান্তকে চর মেরেছ, এর দাম সুদে আসলে পাবে তুমি। ছি, এতটা নীচ আপনি? এতটা নীচ কিভাবে হতে পারেন আপনি? শান্ত দাঁতে দাঁত চেপে বলল, তা আমি তোমায় বলবো না। সরো আমার সামনে থেকে। বলেই নিঝুমের হাত ধরে তাকে ছুঁড়ে ফেলল সামনে থেকে। নিঝুম অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। এমন কাজের জন্য এতটুকু খারাপ লাগছে না শান্তর। বড়ই অবাক হচ্ছে সে। শান্ত চলে গেল। তার পেছনে পেছনে সবাই গেল। তানিশা এসে নিঝুমের সামনে দাঁড়াল। শুধুমাত্র রাগের মাত্রাটা বুঝিয়ে দিয়ে চলে গেল। নিঝুম সেখানেই দাঁড়িয়ে রইল। ইফা আর তিথি দৌড়ে এলো তার কাছে। আহনাফ সবে গাড়ি পার্ক করে ভার্সিটিতে ঢুকল। সিঁড়ির কাছে দাঁড়িয়ে এসব পোস্টার দেখে চোখ আটকে গেল তার। গতকালের কথা পড়ল তার। আহনাফ হাঁটতে হাঁটতে ক্যাম্পাসে এসে দাঁড়াল। তখনই দেখতে পেল শান্তর সামনে একটা মেয়ে মাটিতে বসে আছে। কিছু একটা হয়েছে তখনই বুঝতে পারল। এর মাঝেই তানিশা এসে ধপ করে মেয়েটার মাথায় একটা কেক ফেলে দিল। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইল। ভেবেছিল ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু না, আজ এইসব পোস্টার বলে দিচ্ছে সব এখানে শেষ হয়নি। শান্ত এসে বসল নিজের গাড়িতে। আহিম আর আফিন মানা করছে অনেক, কিন্তু কোনো কথা শুনছে না সে। কাউকে সাথে না নিয়েই গাড়ি চালিয়ে বের হয়ে গেল সে। নীলাভ্র ছুটে গেল আহনাফকে কল করতে। নিঝুম কারো কথাই শুনছে না। সবগুলো পোস্টার ছিঁড়ে ফেলছে সে। ইফা বা তিথি কারো কথাই কানে দিচ্ছে না। হঠাৎ করেই চোখ পড়ল আহনাফের দিকে। সেও দেওয়ালের পোস্টার ছিঁড়ছে। নিঝুমের মাথায় রাগ চড়ে বসল। হন হন করে হেঁটে এসে দাঁড়াল আহনাফের সামনে। বলে উঠল, এখন এসব করে লাভ কি? যখন এসব হচ্ছিল তখন কি আপনি আটকাতে পারেননি?
আহনাফ নিঝুমের দিকে ফিরল। চোখ সরিয়ে নিয়ে আবারও পোস্টার ছিঁড়তে শুরু করল সে। নিঝুম আবারও বলে উঠল, আপনারা কেন এমন বলুন তো? সব মানুষ সমান হয় না। নিজের বেস্ট ফ্রেন্ডকে ভালো প্রমাণ করছেন। ও যেমন বেশি ভালো না তেমন না বেশি খারাপও না। ওহ, তাহলে বলছেন এভাবে এই মেয়েটার মান সম্মান নষ্ট করা ভালো কাজ? আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, কেউ যেচে না এলে শান্ত কখনোই কিছু করে না। অবিশ্বাস্য। আপনাদের বন্ধুত্ব দেখে অবাক হই। কি করেছিল মেয়েটা? বেশির থেকে বেশি হলেই প্রপোজিত, কি তাই নয় কি? ভালোবাসা কি অপরাধ? যদি তাই হয় তাহলে আপনি কেন ভালোবাসার এড়িয়ে যাবার পথেও ফুল ছুঁড়ে দেন বলুন? আহনাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিঝুমের দিকে। রাগে কাঁপছে নিঝুম। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল আহনাফের। ফোন রিসিভ করে কানে দিতেই অবাক কণ্ঠে নিঝুমকে বলল, তুমি শান্তকে চড় মেরেছ? নিঝুম চোয়াল শক্ত করে বলল, হ্যাঁ মেরেছি। অতঃপর হন হন করে হেঁটে চলে গেল নিঝুম। আহনাফ বলে উঠল, আমি আসছি। অতঃপর কল কেটে ছুটতে লাগল সে। চলবে।